আচ্ছা, সো আপনারা অনেকে চ্যালেঞ্জ করেন যে ম্যাডাম আমি সাবমিট করেছি, আপনি হচ্ছেন দেখেন নাই, এরকম এই চ্যালেঞ্জটা আমি শুনি। তো তাদের উদ্দেশ্যে যে বললাম এগুলো আমি কিছুই করি না, এগুলো অটো জেনারেটেড হয়, আপনার জাস্ট অ্যাসাইন করা যেটা সেটা। যেমন আমি এটা আমার এটা লাস্ট সেমিস্টারে করছি, তাদের এই যে দেখেন গ্রেডে যাই, গ্রেডটা দেখলে আরো দেখতে হবে পুরোপুরি নাম্বার অফ স্টুডেন্টের পাশে এই যে স্টুডেন্ট এবং তাদের পাশে নাম্বার দিয়ে আমাকে অ্যাসাইন করে রাখা, মানে আমি যে গ্রেডিং করেছি সেটা একদম এভাবে দেখছি। এখানে শুধু একটা অ্যাসেসমেন্ট আমি গুগল ক্লাসরুমে নিয়েছিলাম বলে একটা আসছে, বাকি যদি আমি আরো গুলো নিতাম আরো আসবে। আপনাদের যেমন কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট দিয়ে স্টার্ট হবে, দেন ক্লাস টেস্ট, দেন মিড টার্ম, সবকিছু কিন্তু এভাবে আসবে। তো এই যে এখানে আসছে, আচ্ছা এই যে দেখেন ফারিয়া সুলতান, আমি এগুলো দেখানো রিসাবমিটেড, মানে ওর অ্যাসাইনমেন্টে কোনো একটা প্রবলেম হয়েছিল, আমি সেখানে ওকে ফিডব্যাক দিয়েছিলাম, দেন সে আবার রিসাবমিট করেছে, এটা দেখাচ্ছে। সাপোজ দেখেন আরেক স্টুডেন্ট, তার নামের পাশে দেখতে পাচ্ছি কি আমরা ডান লেট, মানে সে অ্যাসাইনমেন্ট আবার অন টাইমই জমা দেয়নি, অন টাইমে না দিলে তখন হচ্ছে কি তার নামের পাশে লেট আসছে। আচ্ছা ওনার দুটো আইডি ছিল বলে পরের আইডিতে দেখেন মিসিং দেখাচ্ছে, উনি মিসিং না, তারপরেও বলছি উনি মিসিং দেখাচ্ছে, মানে এই ধরেন এই আইডি পার্সন জমাই দেয়নি। এরকম বিষয়টা যে আপনি জমা দিচ্ছেন কি দিচ্ছেন এগুলো সম্পূর্ণ আমাকে দেখাবে যে আপনার কি অবস্থায় আপনি আছেন, এখানে আমাকে এত কষ্ট করতে হয় না। আচ্ছা ক্লাস ওয়ার্কে যে এটা কিভাবে আমি পুরোটা একেবারে একটা যে যদি ফ্লো দেখতে চাই আমি সেটাও দেখতে পাচ্ছি, এটা ওদের জাস্ট অল্প কিছু দিনের জন্য আমি জিনিসটাকে ইয়ে করেছিলাম। মিড টার্ম অ্যাসাইনমেন্টে আমি যখন গেলাম সেটাও আমাকে দেখাচ্ছে যে এই যে টার্ন ইন, আমি হচ্ছে গিয়ে আপনার পরবর্তীতে যেটা হয়েছিল যে 4 জনকে অ্যাসাইন করা হয়েছে, এরা সাবমিট করে নাই, আর আমি গ্রেড গ্রেড দিয়েছি হচ্ছে 28 জনকে, আর আরেকজনটার হচ্ছে গিয়ে যে বলছে প্লাগারিজম বা আদার্স কোনো কারণে প্রবলেম হয়েছে, এই কারণে আমি করেছি। তারপরে যদি আমি ভিউ অ্যাসাইনমেন্টেও যাই, দেন একদম সুন্দরভাবে পুরো জিনিসটা অটো জেনারেটেড, সেখানে কিন্তু পুরোটা চলে আসবে এবং কে কে মিসিং, লাইক দেওয়ান ফয়সাল মিসিং, শেখ রাকিব রনি মিসিং, সম্পূর্ণ দেখাবে যে দ্বারা মিসিং, তারা জমা দেয় নাই। তো এই হচ্ছে গিয়ে বিষয়গুলো দাঁড়ায়। তো এখানে আমার কিছুই করার নেই, আপনি এটা হচ্ছে টেকনোলজি, মানে এইটা এখানে যে এসে ভাবছেন যে ঠিক আছে আজকে জমা দিব না, কালকে ক্লাসে জমা দিব, এই সকল কোনো কাজের কোনো সুযোগ নাই। কারণ এখানে আমি যখন আপনার অ্যাসাইনমেন্টে ইয়া করলাম, আমি ওখানে টাইম দিয়ে দিয়েছি, টাইম যখন সেট করে দিয়েছে ও ওইভাবে কমান্ড নেওয়া শুরু করবে, আর আমার এখানে রিশিডিউল করে কিছু নেই। তো আজকে রাত 12টার মধ্যে আপনি জমা না দিতে আপনি অ্যাবসেন্ট, এটা হচ্ছে বিষয় এখানে আমার এখন বলার। আমি এখন এখানে আপনাকে কি বলবো? আচ্ছা লাস্ট আমি যেটা একটা নিয়ে কথা বলছি, আচ্ছা ম্যানেজার ইকোনমিক্স এর ক্লাস, সরি। তো লাস্ট যেটা হচ্ছে কি আমি কি আমার ফার্স্ট ক্লাস টেস্টের ডেট অ্যানাউন্স করেছি নিশ্চয়ই? ইয়েস ম্যাম। তো আমাদের ফার্স্ট ক্লাস টেস্টে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমরা জানি যে আমাদের নেক্সট কি ব্যাপার বারবার ম্যানেজার ইকোনমিক্সে চলে যাচ্ছি কেন। তো আমাদের নেক্সট ক্লাস টেস্ট যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনার আমরা জানি যে নেক্সট টুইসডে আমাদের ক্লাস টেস্ট, আবারও বলছি নেক্সট মঙ্গলবার আমাদের ক্লাস টেস্ট, মঙ্গলবার ক্লাস টেস্ট হবে, মঙ্গলবার ক্লাস টেস্ট এই প্ল্যাটফর্ম ধরে হবে। এবং আমি নর্মালি কোশ্চেন কয়েকটা সেট করি, কয়েকটা সেটে যেহেতু কোশ্চেন করি, আপনার দেখা যাবে যে আমার ক্লাসে সাপোজ 42 জন এখন জয়েন আছে, 42 জন ধরেই কোশ্চেন করলাম, তো আমি মিনিমাম 5 সেট কোশ্চেন করে ফেললাম। তা আমি স্টুডেন্ট ধরে অ্যাসাইন করি, এটাই হচ্ছে সিস্টেম। আমি কিন্তু কোশ্চেনটা দেখা যাবে স্টুডেন্ট ধরে যে ওই 10 জনকে আমি এই কোশ্চেন গুলো দিচ্ছি। আপনি যদি আমার গুগল ক্লাসরুমে ক্লাসটা শুরু হওয়ার আগে এর মুহূর্তে জয়েন করেন, আপনি দেখবেন আপনাকে কোশ্চেন শো করছে। কারণ কি, কারণ আপনি তো আমার ক্লাসরুমে ছিলেন না। তো এখনো সময় আছে, কাইন্ডলি আমার গুগল ক্লাসরুমে জয়েন করুন, তখন এই প্রবলেমটা আপনি ফেস করবেন। এটা একটু বলে দিলাম, হ্যাঁ এই প্রবলেমটা আপনি ফেস করবেন। সো কাইন্ডলি গুগল ক্লাসরুমে প্রপার টাইমে এখনো সময় আছে, আপনি জয়েন করে ফেলেন। এবং আবার একটু বলছি যে আমি ক্লাস টেস্টটা কিভাবে নেব, যে আমি কুইজ অ্যাসাইনমেন্টে ক্লিক করব, এখান থেকে আমি কোনো গুগল ফর্ম ক্রিয়েট করবো না, এটাও বলেছে গুগল ফর্ম ক্রিয়েট করবো না, যাতে হচ্ছে গিয়ে আপনাদের এমন না হয় যে অ্যাসাইনমেন্ট মানে ক্লাস টেস্ট দিতে যে নেটওয়ার্ক ডিসকানেক্টেড হয়ে গেল, সাথে সাথে আপনার সব যা করেছেন হারাই গেল, এরকম যাতে না হয়। এই জন্য আমি নিজে থেকে একটা ফাইল অ্যাড করে দিব, আমি নিজে থেকে এখানে একটা ফাইল অ্যাড করব, যে ফাইলে হচ্ছে গিয়ে আপনি আপনার কোশ্চেনটা দেওয়া থাকবে, সেই কোশ্চেনটা হচ্ছে আপনি সাবমিট করবো, সেই কোশ্চেনটা দেখে আমি জাস্ট হচ্ছে গিয়ে হাতে হাতে বাসায় দেখে কোশ্চেনটা পেলেন, কোশ্চেনটা পাওয়ার পর আপনাকে একটা সময় দেওয়া হবে লাইক 1 আওয়ার, 1 আওয়ার 15 মিনিটস ধরেন, 1 আওয়ার 15 মিনিটস মানে 1 আওয়ারের মধ্যে আপনি লিখবেন
আর 15 মিনিটস টাইম পাবেন এই ফাইলটা এখানে সাবমিট করা। যেইভাবে অ্যাসাইনমেন্টের জন্য এখন ফাইল সাবমিট করছেন সেম ওয়েতে আপনি আপনার কোশ্চেনের জন্য এই ক্লাস টেস্টের ফাইলটাও সাবমিট করবেন। একদম সেম প্রসেস, আর কিছু না। যে টার্ন ইন দিবেন তখনই বুঝবেন যে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট, সরি আপনার ক্লাস টেস্ট সাবমিট হয়ে গেছে। জাস্ট এটার আলাদা নেম যে কুইজ অ্যাসাইনমেন্ট। আমি ইনস্ট্যান্ট কোশ্চেন দিব, ডিফারেন্ট ডিফারেন্ট সেট হবে, কোশ্চেনের র্যান্ডম থাকবে। র্যান্ডম মানে কোশ্চেন প্যাটার্নে চেঞ্জ হবে। সাপোজ ধরেন বোরহানের যে সিরিয়াল ওয়াইজ কোশ্চেন আসবে, মাহফুজের সেই সিরিয়াল ওয়াইজ কোশ্চেন আসবে না, এইরকম হবে। এইটুকু এই ভাবে আমার না বাকি সবগুলো কোর্সের হবে। তো একটা কোর্স থেকেও যদি আপনি শিখেন বাকি কোর্স গুলোতে কিন্তু ইমপ্লিকেশনটা করতে পারবেন। জি সুমাইয়া, সুমাইয়া বলছেন? হ্যাঁ পৃথা বলেন। ম্যাম আমি তো আমার মানে কোনো ফাইল অ্যাটাচ করে দিতে পারিনি অ্যাসাইনমেন্টে, আমি পিক তুলে তুলে দিছি, তো আমার 23টা পিক হয়েছে, তো এখন ইন্ডিভিজুয়াল ছবি আসছে। হ্যাঁ তার আমি এটা আমি ওইভাবে দিচ্ছি, একটু আমার একটু ঝামেলা হয়ে গেছে। আমি এই ক্ষেত্রে আপনাকে একটা সাজেশন দিতে পারবো। আমি এটা মনে হয় কিছু একটা স্ক্যানার, বাকিরা কি কেউ বলতে পারবেন? আমি অনেককে দেখি ছবিটা তোলো স্ক্যানারটা দিয়ে মার্জ করে নেয়। হ্যাঁ মানে একটা স্ক্যানার দিয়ে ছবি তোলা যায়, আবার ক্যামেরাতে ছবি তুলে কম্পাইল করা যায় স্ক্যানারে যে সবগুলো একসাথে। হ্যাঁ হ্যাঁ ওই অ্যাপসটা আপনি একটু গুগল প্লে স্টোর থেকে নামাই নিয়েন। বোরহান একটু অ্যাপসটার নাম বলেন তো। ম্যাম এটা ক্যাম স্ক্যানার ম্যাম, ডক স্ক্যানার, ক্যাম স্ক্যানার, অনেকগুলো অ্যাপস আছে। আচ্ছা সো আমি যেটা জানতাম স্ক্যানার, কিছু একটা স্ক্যানার মেইন। ডক স্ক্যানার টিওসি। আচ্ছা আচ্ছা ডক স্ক্যানার আপনি এটা ওই গুগল প্লে স্টোরে যে সার্চ দিলেন বা ক্যাম স্ক্যানার লিখে সার্চ দিলেন, ওটা যেটা আসবে তাহলে তো এটা ওরা যেটা বললো যে ছবিগুলো থাকবে কম্পাইল করে নেবেন, যে আপনি সিরিয়াল ওয়াইজ দিয়ে দিলেন আমার তখন সিরিয়ালি আসবে। এছাড়া আমি আপনার অ্যাসাইনমেন্ট পেয়েছি ওইরকম ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ছবি হিসেবেই ওভাবে আসছে। এটা আমি ছাড়াও করা যায়। হ্যাঁ কিন্তু এটা ছাড়াও করা যায়। আচ্ছা ঠিক আছে, যেটা সুবিধা ইজি আমি সেটার কথাই বলি। তো ওইভাবে আপনি কিন্তু যে করে ফেলতে পারেন, ওভাবে করে নিয়েন, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা তাহরিমা কিছু বলতে চান ম্যাডাম? আমাদের যে ইয়েটা ক্লাস টেস্টটা হবে, এটা কি আমরা খাতায় করে ওই অ্যাসাইনমেন্টের মতোই ছবি তুলে আপলোড দিব নাকি, এই জিনিসটা যদি একটু বলতেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ক্লাস টেস্টের কোশ্চেন যখন পেলেন এটা আপনার ইচ্ছা, আপনি কি খাতায় ম্যাথস করে সাবমিট করবেন নাকি গুগল একটা ইনস্ট্যান্ট একটা ডক ফাইল ক্রিয়েট করবেন, ডকুমেন্টস ফাইল সেখানে লিখে সাবমিট করবেন, নাকি আপনি আপনার বাসায় যে কম্পিউটার আছে সেখানে ওয়ার্ড ফাইল একটা জেনারেট করবেন, করে সেখানে লিখে দেন ওই ফাইলে সাবমিট করবেন। এটা টোটালি আপনার ইচ্ছা। আমি সবগুলো ফর্মই অ্যাকসেপ্ট করব। আপনি খাতায় লিখেও যদি জমা দেন, খাতায় লেখার ক্ষেত্রে শুধু জাস্ট একটা কাজ করবেন, সেটা হচ্ছে গিয়ে ওই ইয়াটা দিবেন, খাতার উপর নাম আইডিটা লিখবেন। হ্যাঁ আর বাকিগুলোতে তো ওই যে যদি ফাইল যেটা যদি সাবমিট করেন ফাইলটা যাতে নিজের নামে থাকে, যে লাইক তাহরিমা ইসলাম আইডি সামথিং এভাবে দিলেন। তাহলে আমি যখন চেক করব যদি কোনো কারণে যদি মিসিং হয়ে যায় তারপর আমি বুঝতে পারছি যে তাহরিমার খাতা। আচ্ছা আর একটা একটু বিষয় দেখাইনি, এটাকে মাইন্ড করার কিছু নাই। এটাকে পজিটিভলি নেন, পজিটিভ ফিডব্যাক হিসেবে নেন। সেটা হচ্ছে কি এই গুগল ক্লাসরুমটা হচ্ছে আমার ক্লাসরুম। এটা আমি যে কালকে যেটা বলেছিলাম, আমি তো চাইলে আমার নাম, আমার ইনস্টাগ্রামে তো আমার একটা আনঅফিশিয়াল নাম আছে, সেই নামে তো আমি এখানে আমার নাম দিয়ে ওপেন করতে পারতাম না? আমি তো পারতাম। আচ্ছা সো এখানে আমি কিছু স্টুডেন্ট, আমি আর স্পেসিফিকলি এখন বলবো না, আমি কিছু স্টুডেন্টের নাম খুঁজে পেয়েছি যাদের নামের সাথে তাদের কি বলা যায় অফিসিয়াল নেমের কোনো মিল নাই। ঠিক আছে, এমন নামে তারা এখানে জয়েন করেছে। ধরেন ফুলপুরি, মিস ফুলপুরি এরকম নামে কেউ একজন জয়েন করে বসে আছে। এখন আমি কিভাবে জানবো এই ফুলপুরিটাকে মিস্টার ডিপেন্ডেবল এরকমই বললাম, এরকম নামে একজন ছিল কালকে আবার গুগল ক্লাসে, পরে দেখি সে লিভ নিয়েছে। তো মিস্টার ডিপেন্ডেবল, আরে আমি মিস্টার, হ্যাঁ বুঝি রে ম্যাম আমার ছিল, মানে আমি ঢুকছিলাম তো অন্য একটা ইমেল দিয়ে, তো পরেরটি এডিট করছি ম্যাম। না আমি বলি না, আপনার নাম মিস্টার ডিপেন্ডেবল ছিল, তার নামই মিস্টার ডিপেন্ডেবল। হ্যাঁ এখন মিস্টার ডিপেন্ডেবলকে তো আমি চিনি না। এখন আমার কথা হচ্ছে কি গুগল ক্লাসরুমে যখন আপনি জয়েন করেন ফাইনালি এটা ফেসবুক না, এটা বুঝে নেবেন। এখানে আমার যেটা নাম যে সাজ্জাদ হোসেন, সাপোজ ওনার নাম, আপনি সাজ্জাদ হোসেনই দিবেন। এখন যদি আপনি আপনার নাম দেন মিস্টার হ্যান্ডসাম, আমি তো বুঝবো না যে সাজ্জাদ হ্যান্ডসাম, এটা জানি, কিন্তু এখন সে গুগল ক্লাসরুমে মিস্টার হ্যান্ডসাম হিসেবে চলে গেছে।
গ্রেডিং এই তো প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? তো যখন হচ্ছে গিয়ে গুগল ক্লাসরুমে জয়েন করবে, কাইন্ডলি হচ্ছে গিয়ে যে নিজের নামে জয়েন করব আমরা। নিজের নামে জয়েন করলে যেটা হবে যে আমরা, আমার পক্ষে খুঁজে বের করা সুবিধা হবে কোনোভাবে। আপনি আর তখন এটা হবে না যে ম্যাডাম আমি তো ক্লাসরুমে জয়েন করেছি, আপনি তো আমাকে মার্কস দেন না, আমার অ্যাসাইনমেন্টে ঠিক করেন। যে নামের কারণে যে প্রবলেমটা আমরা ফেস করতে পারি, এই ধরনের কোনো ঘটনা আমাদের ক্ষেত্রে ঘটবে না। ওকে, তো আজকে আমরা চলে যাব হচ্ছে, অনেক কথা বলে ফেলে, আই এম সরি, বাট আমার মনে হয়েছে যে এইগুলো একটু আপনাদের সাথে শেয়ার না করলেই না। মানে আপনারা দেখা যায় কি যে আপনাদের কাছ থেকে এখন আমি একটু এক্সপেক্ট করি আপনারা বড় হয়েছে, আপনাদের মধ্যে ম্যাচুরিটি আসবে। তো অনেক ক্ষেত্রে ম্যাচুরিটিটা অনেক কম হয়। তো আশা করি যে বিষয়গুলো পজিটিভলি নিবে এবং পজিটিভলি নিয়ে আমার কোর্স বাকি কোর্সগুলোতে সেম ভাবে কাজগুলো করবে। আচ্ছা, তো আজকে আমরা চলে যাব, আজকে আমরা স্টার্ট করব হচ্ছে গিয়ে চ্যাপ্টার 18 দিয়ে ডিফারেনশিয়াল এন্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস। আমি বলেছিলাম যে এটা আপনাদেরই সিনিয়র যে অঙ্কন, উনি আমাকে স্ক্যান করে দিয়েছে। আমার কাছে স্ক্যানার নাই, বা আমি আসলে মেইন কথাই সময়ই পাইনি যে ছবিগুলো তুলে এভাবে কম্পাইল করে নেব। উনি আমাদের করে দিয়েছেন, তো এটার জন্য আমার অনেক হেল্প হয়েছে। আমি যেটা করব যে আপনাদের সাথে আস্তে আস্তে এটা শেয়ার করে দেবো, যখন ক্লাস আমি একটু মোটামুটি কন্টিনিউ করবো তখন হচ্ছে আপনাদের সাথে আমি এটা শেয়ারও করবো যে আপনি হচ্ছেন গিয়ে এখান থেকে সবকিছু পাবেন। এবং আর একই কথা, গুগল ক্লাসরুমে আমি এটা পিডিএফ ফাইলটা শেয়ার করে দিব গুগল ক্লাসরুমে। ওখানেও আপনি হচ্ছেন কি চ্যাপ্টার 18 পেয়ে যাবেন। তো আমরা নেক্সট স্টার্ট করবো হচ্ছে ক্যালকুলাসের একটা টপিক দিয়ে, দ্যাট ইজ ডিফারেনশিয়াল অর ডিফারেন্সিয়েশন অর ডিফারেনশিয়াল ক্যালকুলাস। এটা হচ্ছে ক্যালকুলাসের পার্ট আমরা যেটা জানি। আমি জাস্ট একটু গো থ্রু করে নিই আগে এই চ্যাপ্টারটা। আমি আজকে এখন একটু রিকোয়েস্ট করলাম, এখন থেকে আমি একটু রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যারাই শুনছেন আমাকে, 32 আছেন অ্যাটলিস্ট, আজকের পরে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের যদি কোনো ক্লাস থাকে, ডোন্ট মিস দ্যাট। আবার রিকোয়েস্ট করলাম, ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ক্লাস আমরা যাতে জেনে শুনে মিস না করি। কারণ হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা এমন একটা সাবজেক্ট, এটার একটা টপিক আর একটা টপিকের সাথে রিলেভেন্ট। সো দ্যাট একটা ক্লাসে যদি আপনি ভুলে যান, একটা ক্লাসে যদি মিস করে ফেলেন, তখন না বাকি ফর্মুলা গুলো বুঝতে একটু অসুবিধা হবে। এবং আপনারা জানেন যে আপনারা তো আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমাম কমার্স ব্যাকগ্রাউন্ডে, আপনাদের আসলে ডিফারেনশিয়াল ক্যালকুলাস নিয়ে আইডিয়া নেই। তো দ্যাট আপনাদের জন্য আরো জিনিসটা ধরা সমস্যা হবে। এবার আমরা চলে যাই, যদি আমার কথা বিশ্বাস না, আমি একটু ফর্মুলা গুলোই দেখে, এই দেখেন এগুলো হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ফর্মুলা। আমার মনে হয় না এই ফর্মুলা গুলো আগে কেউ কখনো দেখেছেন। যে d by dx x is equal to 1, d by dx কনস্ট্যান্ট হলে 0 হবে। যারা সায়েন্সে ছিলেন তারা পারবেন। x টু দি পাওয়ার n হলে পাওয়ার সামনে আসবে, দেন বেস, দেন পাওয়ার -1। এগুলো কি, মানে এগুলো তো আমাকে আসলে বুঝাইতে হবে স্যার, না হলে তো আপনি আসলে পারবেন না। তো ওই রিকোয়েস্টে আমি করব যে এগুলো পরিচিত হ্যাঁ, যারা হচ্ছেন গিয়ে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের অবশ্যই এটা পরিচিত হওয়ার কথা, আমরা এগুলা করে আসি। বাট যারা অন্য ডিপার্টমেন্ট বিলং করছেন তারা এগুলো করে আসার কথা না। ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস করার কথা না। আমরা ম্যাথমেটিক্স সেকেন্ড পেপারে এইচএসসি তে আমরা এটা করার কথা। তো আমার কথা হচ্ছে আপনি করে আসেন বা না আসেন, এটা নিয়ে কোনো অ্যাডভান্টেজেস নাই। আপনি আগে থেকে করে আসলেও কোনো খুব অ্যাডভান্টেজেস আছে তা না, কারণ আমরা তখন বিজনেস ইমপ্লিকেশনের জন্য এগুলো ইউজ করি না। তো আমার কথা হচ্ছে গিয়ে যা করে আসলেও জাস্ট হচ্ছে একটু ইজি হবে হয়তো আপনার কাজ করতে, এই যা। আর বাদ বাকি পুরো বিষয়টাই সেম। তো আমি রিকোয়েস্ট করব হচ্ছে গিয়ে যে আমার আজকের পর থেকে একটু চেষ্টা করেন যে ক্লাসটা মিস না করতে। এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসের জন্য যতগুলো আমি ক্লাস নিব, ক্লাসগুলো যাতে মিস না করি, ক্লাস মিস যাতে আমরা না করি। হ্যাঁ, যাতে আমাদের না হলে ওই যে বললাম যে আপনি বলতে পারেন মানে আমি রেকর্ডেড ভার্সন দিচ্ছেন ওটা দেখে নেব। হ্যাঁ, আপনি রেকর্ডেড ভার্সন দেখে নিতে পারবেন, কিন্তু ওই যে বললাম যে ইনস্ট্যান্ট কিছু কোশ্চেন করার বিষয় থাকতে পারে, না বোঝার বিষয় থাকতে পারে, অনেক ক্ষেত্রে জিনিসটা পসিবল হয় না আমাদের পক্ষে বোঝা। সেই কারণে হচ্ছে গিয়ে আমি বলবো যে আপনারা হচ্ছে ইনস্ট্যান্ট না দেখে আমি বলবো যে আমার সাথে ক্লাসটা কন্টিনিউ করুন। ক্লাসটা করলে আসলে খারাপ কিছু হবে না।
আমি চলে যাই ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা আসলে কি। আমার ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ক্লাস নিতে খুব অসুবিধা হয়, এটা আমি আগে থেকে একটু বলে দিচ্ছি। আমার দেখা যায় যে আমি ল্যাপটপ আগে যখন ডিফারেনশিয়াল লাস্ট টার্মে ক্লাস নিয়েছি তখন হচ্ছে গিয়ে আমি মেইনলি মোবাইল ফোনে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ক্লাসগুলো যখন নিতাম সবগুলো আমি মোবাইল ফোনে নিতাম, বিকজ হচ্ছে আমার টাইপিং এর নাহলে খুব অসুবিধা হতো। তো আমি হচ্ছে গিয়ে এখানে চেষ্টা করবো যে আমি আগে দেখবো যে যদি আমি কম্পিউটারে টাইপ করতে পারি ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ক্ষেত্রে যে সিম্বল থাকবে সিম্বল গুলোই যখন দেখাতে যাব তখনই ওই সমস্যাটা হয়ে যায় যে আমি আপনার কম্পিউটারে টাইপ করে আর ওইভাবে বোঝানো যায় না, এটা হচ্ছে একটা সমস্যা। এই কারণে আমি বললাম যে যদি আমার কাছে মনে হয় যে না আমি পারছি না সেক্ষেত্রে হয়তো বা আমি কম্পিউটারে টাইপ করব না, আমি মোবাইল ফোনে ড্র করা যায়, মোবাইল ফোনে ড্রটা করা ইজি, কম্পিউটারে মাউস ধরে ড্র করা ইজি না। এটা দেখাই যে দেখেন আমি ড্র বাটনে ক্লিক করলাম, তো সি আমি কিন্তু প্রপারলি ড্র করতে পারছি না, কত বড় ইমেজ হয়ে যাচ্ছে। আমি ধরেন লিখলাম ডি বাই ডিএক্স, দেখেন জিনিসটা প্রপারলি লিখতে পারছি না, খুব কষ্ট করে লিখতে হচ্ছে। তো এই জন্য হচ্ছে গিয়ে আমার যেটা যে আমি হয়তো টাইপ করেই লিখবো, টাইপ করার চেষ্টা করব। আর যদি দেখি যে নিতান্তই একদমই হচ্ছে না তখন হয়তো আমরা ইয়াতে চলে যাবো যে আমরা আমি আমি মোবাইল দিয়ে হচ্ছে কি আপনার টাইপ করবো, মানে আমার লিখতে সুবিধা হয় তখন আমি তো মোবাইল দিয়ে যাব। তো যেটা যাচ্ছেন যে এই চ্যাপ্টার 8 আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসটাতে আসলে কি করব। ক্যালকুলাস হচ্ছে ম্যাথমেটিক্স, আচ্ছা ক্যালকুলাসটা ইনভেন্ট কি করে সেটা বলি। এটা আসলে ক্যালকুলাস এই ম্যাথমেটিক্স এর পার্টে ইনভেন্ট করেন হচ্ছে নিউটন। এবং সায়েন্সের এমন কোনো এরিয়া নাই, এখন সায়েন্সের এমন কোনো এরিয়া নাই যে এরিয়াটা মানে যে থিওরিজ এন্ড আদার্স আমি আপনার ক্যালকুলাস দিয়ে এক্সপ্লেন করতে পারবো না। ইভেন ইকোনমিক্স, আমি বলছি ইকোনমিক্স আমি সবসময় সায়েন্সের একটা পার্ট বলি এই কারণে যে ইকোনমিক্স এর যে থিওরিজ গুলো আমাদের আছে সেই থিওরিজ গুলো আমি চাইলে ক্যালকুলাস দিয়ে কিন্তু ইজিলি এক্সপ্লেন করতে পারি। বা আপনি যদি ম্যাথমেটিক্স তো আসবেই, আপনি যদি ফিজিক্স এর থিওরি গুলো বলেন, সাপোজ আমার এখন ল অফ মোশনের কথা মনে হচ্ছে, ল অফ মোশন কে এক্সপ্লেন করতে চাই, বা আমি যদি হচ্ছে গিয়ে গ্র্যাভিটির যে ল গুলো আছে সেগুলোকে এক্সপ্লেন করতে যাই, আমি খুব ইজিলি ক্যালকুলাসের যে ফর্মুলা গুলো আছে সেটা দিয়ে এক্সপ্লেন করতে পারবো। সরি ক্যালকুলাসের যে ফর্মুলা গুলো আছে ওটা দিয়ে এক্সপ্লেন করতে পারবো। মানে বিষয়টা অনেকটা এরকম দাঁড়াচ্ছে যে আমি চাইলেই সবকিছু আমি ক্যালকুলাস ধরে এক্সপ্লেন করতে পারবো, এখানে আমার মানে ক্যালকুলাসের পার্ট ধরে এক্সপ্লেন করতে পারবো। এবার আসি যে ক্যালকুলাস জিনিসটা কি এবং ক্যালকুলাসের এবার আসি ক্যালকুলাস জিনিসটা কি এবং ক্যালকুলাসের আমি হচ্ছে ট্রিটা ড্র করার চেষ্টা করছি, এটার জন্য একটু সময় দেন, মানে আপনারা যাতে ক্লাসিফিকেশনটা খুব ইজিলি বুঝতে পারেন যে ক্যালকুলাস আসলে কত টাইপের, এই কারণে মেইনলি। আমি একটু স্পেলিং মিস্টেক করছি, এল এ এস না কিন্তু LUS, ক্যালকুলাস। সো ক্যালকুলাসটা হচ্ছে গিয়ে আমি যদি নেই, এটা আসলে আমি দুইটা টাইপ পাবো। ওয়ান ইজ আমার ইন্টিগ্রাল ক্যালকুলাস আসবে আর একটা হচ্ছে কি আমার ডিফারেনশিয়াল ক্যালকুলাস আসবে, এরকম। পারছি না এটা। সো একটা পাবো হচ্ছে কি ইন্টিগ্রাল ক্যালকুলাস আর একটা হচ্ছে কি ডিফারেনশিয়াল ক্যালকুলাস। আমি একটু লিখে নিই।
সো ক্যালকুলাস যেটা নিয়ে আমরা আইডিয়া নেওয়ার চেষ্টা করছি, এটা আসলে দুই ধরনের, দুটো একসাথে লেখার একটা কারণ আছে। আচ্ছা, স্পেলিং মিস্টেকটা একটু ঠিক করে আসি। কিভাবে এখন স্পেলিং মিস্টেক করবো? ইরেজার। ওকে, তো আমি যদি হচ্ছে গিয়ে ক্যালকুলাসে যাই, তো আমরা যেটা বলছেন যে এই যেই টার্মটাই আমরা এখন বুঝতে যাবো না কেন, এটা আসলে দুই ধরনের হবে। ওয়ান ইজ ইন্টিগ্রাল ক্যালকুলাস, অ্যানাদার ওয়ান ইজ ডিফারেনশিয়াল ক্যালকুলাস। আপনাদের যাদের কাছে বই আছে, আমরা পেজ হচ্ছে 312 312 নাম্বার পেজে আছি। তো মেইনলি ক্যালকুলাসটা কি? ক্যালকুলাসটা হচ্ছে ইট উইল ক্যালকুলেট দ্য রেট অফ চেঞ্জ এনি অবজেক্ট। আবারও বলছি, the rate of change any object, like in physics or mathematics or business or any kind of science related subject. তো আমি একটা বস্তু মানে যে কোনো, যেটা ইউনিট মেজারমেন্টে আমরা যেতে পারি, যেটাকে আমরা মেজার করতে পারি, এরকম ইউনিট মেজারমেন্টের কোনো একটা বিষয়ে যদি রেট অফ চেঞ্জ আমি বের করতে যাই, সেটাই আসলে গিয়ে আমরা ক্যালকুলাসের মাধ্যমে আমরা সেটা বের করতে চাই। এখন আপনার প্রশ্ন হচ্ছে রেট অফ চেঞ্জ কি? রেট অফ চেঞ্জের জন্য আমি হচ্ছে গিয়ে একটা স্ট্রেট লাইন ড্র করে নিই। তো ধরেন আমি এরকম একটা স্ট্রেট লাইন নিলাম, ধরলাম যে এইখানে এটা একটা স্ট্রেট লাইন। দেন আমরা ধরলাম যে এই স্ট্রেট লাইনটা আমি একটা নামও দিয়েছি, যে এই স্ট্রেট লাইনটার নাম হচ্ছে কি এ টু বি। স্ট্রেট লাইনটার নাম এ টু বি, একটা স্ট্রেট লাইন আমি নিলাম। এখন আমার মনে হলো যে আমি স্ট্রেট লাইনটাকে একটু ভাগ করবো। তো আমি চাইলে স্ট্রেট লাইনটাকে দেখেন মোটামুটি সমান কিছু একটা অংশে কিন্তু চাইলেই ভাগ করে নিতে পারি। সেটা সমান, একদম সমান সমান কিছু অংশে আমি এটাকে ভাগ করলাম। আমি জাস্ট যেহেতু আমার এখানে আমি ড্র করছি, একটু চেষ্টা করছি সবগুলা ভাগগুলোকে সমান রাখতে। এইভাবে আমি চাইলে অসংখ্য অসংখ্য অংশ ধরে এটাকে কিন্তু সমান একটা অংশে ভাগ করে নিতে পারি। তো এই যে একটা স্ট্রেট লাইন ছিল এ বি, সেই স্ট্রেট লাইনটাকে আমি কি করতে চাইলাম, যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সমান অংশে ভাগ করতে চাইলাম। এই যে বললাম ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানে প্রত্যেকটা অংশের ডিস্টেন্সটা সেম হবে। এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সমান অংশে ভাগ করার চেষ্টা করলাম, এবং আমি প্রত্যেকটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সমান অংশে ভাগ করার চেষ্টা করলাম, এবং প্রত্যেকটা অংশকে আমি মেজার করার যে চেষ্টা করলাম। এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ নিয়ে, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশটাকে আমি বলছি প্রতি মুহূর্তের পরিবর্তন। তো এই যে প্রতি মুহূর্তের পরিবর্তন গুলোকে যখন হচ্ছে কি আমি ক্যালকুলেশন করার চেষ্টা করব, বা ম্যাথমেটিক্সের যে টার্ম গুলো নিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করব, আমরা ক্যালকুলাস করব। এখন যদি সেটা তো না বুঝেন, তাহলে একদম ইজিলি বলা যায়, ধর সময়ের কথা চিন্তা করেন। আমরা জানি যে সময়টা কি হয়, যে আমরা যখন টাইমের কথায় যাচ্ছি, যে আমাদের ক্লকটাতে আমরা দেখতে পাই যে আমি সাপোজ সেকেন্ডেই যাই, যে 1 মিনিট ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে গিয়ে 60 সেকেন্ড। সো এই যে 60 সেকেন্ডে যাচ্ছে, 60 সেকেন্ডটা কিন্তু একেবারে আসে না। দেখেন 1 মিনিটটাকে কিন্তু আমি এই 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড একদম স্মলেস্ট একটা ভ্যালুতে আমি ডিভাইডেড করতে থাকি। তো এই আমি 1 সেকেন্ডের সাথে যখন আবার হচ্ছে গিয়ে আর একটা 1 সেকেন্ড যোগ করব, আবার হচ্ছে গিয়ে যখন আর একটা 1 সেকেন্ড যোগ করবো, এইভাবে আমি যখন অসংখ্য আকারে যেতে থাকবো, তখনই কিন্তু আমি ফাইনালি যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে 1 মিনিট। সো তাই যদি বিষয়টা যে স্ট্রেট লাইনটার মতো, যে স্ট্রেট লাইনটাকে যেমন আমি অসংখ্য ছোট ছোট অংশে ভাগ করতে চাচ্ছিলাম, এই ছোট ছোট অংশগুলোকে যদি আমি যোগ করে দিই, তাহলে কিন্তু আমি এই স্ট্রেট লাইন এবিটা পাবো। বা 1 মিনিট যে আমার যে সময়টা ছিল, সেটাকে যদি আমি অসংখ্য ছোট ছোট অংশে ভাগ করে ফেলি, এই যে 1 সেকেন্ড, সো এবং প্রত্যেকটা ইউনিটের মেজারমেন্টটা সমান হবে, প্রত্যেকটা ইউনিটের মান কিন্তু সমান হবে, তাহলে কিন্তু আমি যে 1 মিনিট যেটা সেটা পাবো। এই যে প্রতি মুহূর্তে 1 সেকেন্ডে যেটুকু হলো, 1 সেকেন্ডে ধরেন কতটুকু দূরত্ব পরিবর্তন করলাম, বা 1 সেকেন্ডে আমার প্রোডাকশন কতটুকু বলো, বা ইউনিট মেজারমেন্ট 1 মিনিটও হতে পারে। এই প্রতি মুহূর্তে আমার কতটুকু পরিবর্তন হচ্ছে যে কোনো কিছুর ক্ষেত্রে, এটাই যে টার্মটা দিয়ে আমরা ক্যালকুলেশন করি, সেটাই হচ্ছে কি ক্যালকুলাস। যেমন ধরেন আমি ক্লাস নিচ্ছি, আমি প্রতি মিনিটে, ধরেন আমি আমার ইউনিট মেজারমেন্ট হিসেবে এখানে মিনিট নিয়ে আসলাম, প্রতি মিনিটে কতটুকু ইনফরমেশন ডেলিভারি দিচ্ছি, এটা ক্যালকুলাস দিয়ে ক্যালকুলেশন করা যাবে। অ্যাজ এ প্রোডিউসার, আমি যদি এখানে আমাকে নিজেকে প্রোডিউসার হিসেবে প্রেজেন্ট করতে, যে ইয়াস অবভিয়াসলি আমি প্রোডিউসারই, তো আমি প্রোডিউস করছি আমার ইনফরমেশন গুলো আপনাদের মধ্যে স্প্রেড করছি। অ্যাজ এ প্রোডিউসার যদি এখানে আমি আমার ইনফরমেশন যে আপনার কাছে স্প্রেড করছি, সেখানে আমি প্রতি মুহূর্তে কতটুকু ইনফরমেশন আপনার কাছে স্প্রেড করতে
সময়ের সাথে কতটুকু ইনফরমেশন এটা ক্যালকুলাস দিয়ে ক্যালকুলেশন করা যাবে। অথবা ধরেন আপনার বাসার লেন্থটা হচ্ছে গিয়ে 60 মিটার। এখন 60 মিটারের মানে প্রতি 60 মিটারে প্রতি মিটারে পার মিটারে আপনার ধরেন কতটুকু হচ্ছে গিয়ে স্পেস আছে, এটা যদি আপনি ওটাও যদি রেট হবে, এটাও ক্যালকুলাস দিয়ে করা যায়। তো মেইন কথা হচ্ছে when we are trying to find out rate of change of any object, rate of change মেইন কথা এটাই মাথায় রাখবো যে rate of change in any object, that's called calculus। এটা আমার একটা ম্যাথ, আমি একটা ওয়েট মেজার করার ক্ষেত্রেও বের করতে পারি, আমি লেন্থ বের করতে পারি, টাইম বের করার ক্ষেত্রেও কিন্তু আমি এটা ইউজ করতে পারি। এবার আসি হোয়াট ইজ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এন্ড হোয়াট ইজ ইন্টিগ্রাল ক্যালকুলাস। এটার জন্য আমাকে একটু সময় দেন, আমি হচ্ছে একটা ছবি দেখাবো। এই যে আমার এখন এই সুবিধাগুলো আছে, এটা আমি আসলে খুব এনজয় করি, কিছু ক্ষেত্রে আমাদের খুব সুবিধা। এখন সরাসরি নেট কানেকশনে মানে নেট অ্যাক্সেস পাওয়া যায়। আমাদের যে ইয়াটা ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকুলাস অ্যাকচুয়ালি দুই ধরনের, টু টাইপস, ওয়ান ইজ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এন্ড অ্যানাদার ওয়ান ইজ ইন্টিগ্রাল ক্যালকুলাস। সো টু গেট ক্লিয়ার আইডিয়া আমরা এটা একটা ইমেজের মাধ্যমে দেখব। জাস্ট আমি র্যান্ডম একটা সার্চ দিয়েছি, সেখান থেকে মোটামুটি একটা রেলেভেন্ট ছবি পেয়েছি, সেই রেলেভেন্ট ছবিটাতে যেতে চাচ্ছি। যে ডিফারেন্সিয়েশনে যদি দেখেন আমার 2x থাকে, সেটাকে আমি যখন ইন্টিগ্রেশন করতে যাব সেটার ভ্যালুটা টোটালি অনেকটা ডিফারেন্ট একটা আমরা ভ্যালু পাচ্ছি। বা যদি আরো প্রপারলি ওয়েতে আসতে চাই, দেখেন ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে কি বলছে যে এই ছবিটা দেখেন নিচে, যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা কি, যে আমরা ধরেন 1 গ্লাস পানি নিয়েছি, এক গ্লাস পানিকে যদি আমি ক্ষুদ্র মানে বড় থেকে ছোট অংশে ভাগ করি, যে 1 গ্লাস পানি একটা বড় একটা মেজারমেন্ট, সেটাকে আমি ছোট মেজারমেন্ট, অর্থাৎ 1 গ্লাস পানির সবচেয়ে ছোট মেজারমেন্ট যেটা হতে পারে সেটা হচ্ছে গিয়ে আপনার 1 ড্রপ ওয়াটার। সো আমি যদি সেটাকে 1 ড্রপ ওয়াটারে নিয়ে যাই, তাহলে এটা হচ্ছে কি ডিফারেন্সিয়েশন। আর সেম জিনিসটা আমি যখন ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রাল ক্যালকুলাসে কিভাবে দেব, যে এই 1 ড্রপ ওয়াটার গুলোকে সবগুলোকে জমিয়ে যদি আমি হচ্ছে কি আবার এই গ্লাস অফ ওয়াটারটা পাই, তাহলে সেটাকে আমি বলবো হচ্ছে গিয়ে আপনার ইন্টিগ্রেশন। সো দ্যাট বিষয়টা অনেকটা এরকম দাঁড়াচ্ছে যে আমি যখন ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে যাচ্ছি, তখন হচ্ছে গিয়ে আমি যখন ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে যাচ্ছি, এটার মিনিংটা হচ্ছে অনেকটা এরকম যে আমি বিগ ভ্যালু থেকে আমি যদি স্মলের দিকে যাই, আমার এমন হলো যে আমি বিগার একটা ভ্যালু থেকে যদি স্মল ভ্যালুর দিকে যাই, তাহলে সেটাকে আমি বলবো হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। অর্থাৎ আমি বড় একটা ভ্যালু আছে, সেটাকে আমি ছোট অংশে ভাগ করছি, তখন সেটাকে আমি বলবো হচ্ছে কি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। আর যদি অপোজিটে যাই, যে আমরা যদি অপোজিটটাতে যাই, লাইক আমি যদি অপোজিটে যাই, যে আমি হচ্ছে গিয়ে ইয়াতে যাচ্ছি, কি করলাম, আচ্ছা করে দিয়ে ক্লিন করে দিই। আমরা যেটাতে ছিলাম যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটাকে আমি বলছিলাম যে আমরা যদি বড় ভ্যালু থেকে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা হচ্ছে এরকম যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা হচ্ছে এরকম যে আমি যদি একটা বড় ভ্যালু নেই, বড় ভ্যালুটাকে যদি আমি ছোট অংশে ভাগ করতে চাই, সেটাকে আমি আপনার হচ্ছে গিয়ে ভেঙে ছোট অংশে যখন যেতে যাব, তখন সেটাকে আমি হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বলবো। যেমন হচ্ছে গিয়ে আমি বললাম যে আমি 1 মিনিট টাইম নিয়েছিলাম, সেটাকে আমি ভেঙে যদি হচ্ছে গিয়ে 1 মিনিটটাকে, অর্থাৎ আমার 1 মিনিটে আমি একটা বড় সময় ধরে নিয়েছি, তো এই 1 মিনিটটাকে যখন আমি ভেঙে 1 মিনিটটাকে যখন আমি ভেঙে সেটাকে আমি ওই যে বললাম যে আমি 1 মিনিটটাকে ভেঙে যেটা করেছিলাম যে 60 সেকেন্ডে নিয়ে গেলাম। 60 সেকেন্ডটা তো একেবারে আসে না, 60 সেকেন্ডটা আমাদের কাছে যেভাবে আসছে যে আপনার ইউনিট চেঞ্জ, যে 1 সেকেন্ড প্লাস 1 সেকেন্ড, এইভাবে করে আমরা যখন এইভাবে 60 সেকেন্ড যখন অ্যাডজাস্টমেন্টে আসছি, তখনই কিন্তু হচ্ছে গিয়ে আমি আপনার এখানে আমার ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটাকে পাবো। অর্থাৎ আমি যখন একটা বড় ভ্যালু নিব, বড় ভ্যালুটা আছে এখানে 1 মিনিট একটা বড় ভ্যালু হতে পারে, সেটাকে আমি ভেঙে ছোট ছোট অংশে ভাগ করলাম, যে 60 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড এভাবে করে যখন 60 সেকেন্ড অ্যাডজাস্ট করলাম, আমি 1 মিনিট পেলাম। তো একটা বড় অংশকে ভেঙে যদি আমি ছোট অংশে নিতে চাই, এটা আমি ক্যালকুলাসে যে পার্টটা দিয়ে করবো সেটাকে আমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে নিব।
আর ছোট অংশকে অ্যাডজাস্ট করে আমি বড় অংশে গেলে আমি যেটাকে পাবো সেটাকে আমি ইন্টিগ্রাল ক্যালকুলাস, যেহেতু আমার ডিফারেনশিয়াল ক্যালকুলাস আমি ফার্স্ট চ্যাপ্টারে পড়ি, আমি ডিফারেনশিয়াল ক্যালকুলাসের উপরে ফোকাস করছি। যেমন আরো একটা এক্সাম্পল দিতে পারি, আমি যদিও আমি জানি খুব 50,000 ড্র হয়, কিছু করার নাই। সাপোজ আমি একটা গ্লাস অফ ওয়াটার নিচ্ছি, আমি গ্লাস ড্র করার চেষ্টা করছি। সো এই যে গ্লাসটা যে নিলাম, যে গ্লাসে যে অসংখ্য ওয়াটার আছে, এই আমি এখান থেকে যদি এই গ্লাস অফ ওয়াটারটাকে নিই, এটা কিন্তু আমার ডিফারেনশিয়াল ক্যালকুলাস দিয়ে আমি ক্যালকুলেশন করতে পারবো না। কিন্তু এই গ্লাস অফ ওয়াটার থেকে যদি আমি 1 ড্রপ করে করে হচ্ছে কি ওয়াটার নেওয়া, ওয়াটারটাকে আলাদা করতে থাকি, যে 1 ড্রপ ওয়াটার, এভাবে যদি ওয়াটার গুলোকে আমি ওয়েটটাকে মেজার করতে থাকি, করে হচ্ছে কি যদি আমি এই গ্লাসের ভলিউমটা কি সেটাতে চলে যাই, যে আমি আসলে কিছুর জন্য এটা মেজার করি, সেটাও আসে গ্লাসের ভলিউম, গ্লাসটার ভলিউমটা কি সেটা বের করতে যাব। এই জন্য এটার ভিতরে যতটুকু পানি ছিল সেটাকে আমি 1 ড্রপ ওয়াটার করে আলাদা করে নিলাম, করে হচ্ছে আমি পুরো গ্লাসটার ভলিউম বের করছি। এই জিনিসটাকে আমি হচ্ছে গিয়ে ডিফারেনশিয়াল ক্যালকুলাস দিয়ে করতে পারবো। অথবা ধরেন হচ্ছে, জি জি ম্যাম, এটা কি আমি 1 কেজি চালের মধ্যে যখন আমি একটা একটা করে চাল ডিফারেন্ট করি, সেটা কি ডিফারেনশিয়াল ক্যালকুলাস? হ্যাঁ, এই যে একটা ভালো এক্সাম্পল দিয়েছেন। আমি 1 কেজি চাল নিলাম, সো 1 কেজি চাল নিয়ে যদি ওর প্রত্যেকটা ইউনিট মেজারমেন্ট, প্রত্যেকটা দানাকে যদি আলাদা করে ফেলে, এটাকে আমি ডিফারেনশিয়াল ক্যালকুলাস বলবো। অপোজিটটাই হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, যে দানাগুলোকে আবার একত্র করে ফেলে আমি ইন্টিগ্রাল ক্যালকুলাস বলবো। মানে বড় থেকে ছোট ভ্যালুতে গেলে ডিফারেনশিয়াল, ছোট থেকে বড় ভ্যালুতে ছোট ভ্যালুগুলোকে যোগ করে গেলে সেটা হচ্ছে ইন্টিগ্রাল। এবং একটা বিষয় মনে রাখতে হবে, যে দেখেন চালের সবগুলো দানা কি ইউনিফর্ম না, একটা কিন্তু আরেকটা, যে একটা ছোট আর একটা বড়, বিষয়টা কিন্তু এরকম না। মানে সবগুলো দানা হচ্ছে গিয়ে ইউনিফর্ম। তো ইউনিফর্ম জিনিসটা হচ্ছে গিয়ে আমরা ইউনিফর্ম জিনিসগুলো হচ্ছে গিয়ে, মানে মেইন কথা হচ্ছে গিয়ে আমি যে ছোট অংশে ভাগ করব সবগুলো হচ্ছে গিয়ে একই রকম হবে, এবং সবগুলোর ওয়েট বলেন লেন্থ বলেন ইউনিট গুলো একই রকম হবে, ভ্যালু গুলো সেম থাকবে। সেভাবে কিন্তু আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসে মেজারমেন্টটা করব। আচ্ছা, এবার আসি হচ্ছে গিয়ে ম্যাডাম, তাহলে আমরা আসলে বিজনেসে কেন ডিফারেনশিয়াল ক্যালকুলাসে যাবো? এটা খুব কমন কোশ্চেন, যে বিজনেসে আমার আসলে কি দরকার ডিফারেনশিয়াল ক্যালকুলাস। তো এটার জন্য আসে আগে আমি একটু ইকোনমিক্স থেকে আসি, হ্যাঁ, তারপরে আমি বিজনেসেরটায় যাব। ইকোনমিক্সে যেটা হয় যে আমাদের কিছু মার্জিনাল মেজারমেন্টের দরকার হয়, যেমন হচ্ছে গিয়ে আমি মার্জিনাল প্রোডাকশন বের করতে চাই, মার্জিনাল রেভিনিউ বের করতে চাই, যে মার্জিনাল কস্ট বের করতে চাই, এগুলো সব বিজনেসের টার্ম। মার্জিনাল প্রোডাকশন হচ্ছে গিয়ে প্রতি ইউনিট তৈরি করার জন্য আপনার প্রোডাকশন যতটুকু চেঞ্জ হবে সেটা হচ্ছে মার্জিনাল প্রোডাকশন প্রতি ইউনিট। এই যে দেখেন, তার মানে কি অনেক ইউনিট আপনি প্রোডাকশন করেছেন 1000 বা 10,000, বাট এইখানে একটা ইউনিট যখন আপনি প্রোডাকশনে যাবেন, সেক্ষেত্রে আপনার যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে মার্জিনাল প্রোডাকশন দিয়ে বের করতে হবে। এবং মার্জিনাল প্রোডাকশন আমাদের জানতেই হয়, আদারওয়াইজ আমরা হচ্ছে গিয়ে রেভিনিউ, মানে আমাদের যেটা হচ্ছে কস্ট ফাংশন, সেটা মানে সেটা ড্র করতে পারি না, মানে কস্টই বের করতে পারবো না। মানে আমি যে প্রফিটে যে যাবো, ব্রেক ইভেন পয়েন্ট যে বের করবো, সেটার জন্য আমাকে বের করতে হবে যে আমার কতটুকু, আমরা একটা ফর্মুলা পাবো যে MR ইজ ইকুয়াল টু MC, যদি ইকোনমিক্সে পড়তেন বা বিজনেসে অনেক ক্ষেত্রেই পাবো, আপনাদের শিখাবে যে যেই পয়েন্টে হচ্ছে যে আমরা সাধারণত প্রফিট মেক করি, বলে যে মার্জিনাল কস্ট মার্জিনাল রেভিনিউ সমান হয়। তো মার্জিনাল কস্ট জিনিসটা কি? মার্জিনাল কস্ট হচ্ছে পার ইউনিট তৈরি করতে, মানে সরি ভুল বলছি, একটা অতিরিক্ত ইউনিট তৈরি করতে আপনার কস্টের যে পরিবর্তন হবে সেটা হচ্ছে মার্জিনাল কস্ট। ঠিক একইভাবে টু প্রোডিউসিং অ্যান অ্যাডিশনাল ইউনিট অফ এ প্রোডাক্ট and the overall changes in revenue, that's called marginal revenue. তো এই যে মার্জিনাল রেভিনিউটা বলছি, মার্জিনাল মানে আমার প্রোডাকশন ছিল 100টা, কিন্তু আমি একটা প্রোডাক্ট অতিরিক্ত আমি 100টা থেকে 101 নাম্বার প্রোডাক্ট তৈরি করলাম, ওই 101 নাম্বার প্রোডাক্ট ওই লাস্ট 1 ইউনিট তৈরি করার জন্য ওভারঅল রেভিনিউতে যে চেঞ্জ হলো সেটা মার্জিনাল রেভিনিউ। তো যে একক পরিবর্তন যেটা হলো, যেটা রেট অফ চেঞ্জ আমি যেটাকে বলছি, তো সেটা আমি বের করার জন্য আমার কি লাগবে? অবশ্যই ডিফারেনশিয়াল ক্যালকুলাস লাগবে। আবার মার্জিনাল কস্ট যেটাকে বললাম, যে আমি 100টা তৈরি করছিলাম, আমি এখন 101 ইউনিট তৈরি করতে যাবো, যে এই যে লাস্ট ইউনিট যখন তৈরি করতে যাব, সেটা তৈরি করার জন্য আমার যে মানে আমার যে ওটাকে কি বলে, আমার যে হচ্ছে গিয়ে ইয়াটা লাগবে, ওই কস্টিংটা হবে, সেটা হচ্ছে কি মার্জিনাল আপনার কস্ট। তো এখন মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্ট না জানতে পারলে আপনি পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে যখন থাকবেন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যেটাকে বলছি, সেই মার্কেটে আপনি প্রফিট মেকিং করতে পারবেন না, মানে আপনি প্রফিট মেকিং পয়েন্টেই যেতে পারবেন না।
আপনি বিজনেস ডিসিশনে গেলে আমরা ম্যাক্সিমাম পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে আমাকে জানতেই হবে যে আমার এমআর ইজ ইকুয়াল টু এমসি পয়েন্ট কোনটা, মানে ব্রেক ইভেন এর পয়েন্ট যেটা, সেই ব্রেক ইভেনটা কোনটা, সেখানে আমার যাইতে হবে, তারপরে যা আমি প্রফিটটা মেক করতে পারবো। এগুলো ক্যালকুলেশনের জন্য নর্মালি আমার হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস লাগে। আর যদি অত কিছু না বুঝতে চান, জাস্ট সিম্পলি মনে রাখেন যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা ওভারঅল ক্যালকুলাস ম্যাথমেটিক্স এর এমন একটা পার্ট যেটা দিয়ে মানে এটা ক্রমবর্ধমান, মানে আমি জাস্ট কিছু সিস্টেম আছে এটুকু মেনটেন করে যদি আমি যে কোনো ফর্মুলা লিখি, সেটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দিয়ে হচ্ছে গিয়ে এক্সপ্লেন করা পসিবল। আমি ফর এক্সাম্পল এখন যদি 2x লিখি, 2x কে আমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দিয়ে সলভ করতে পারবো। 3x লিখলেও এটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, 3x স্কয়ার আমি লিখলাম সেটাও সলভ করা পসিবল, 3x কিউব লিখলাম সেটাও সলভ করা পসিবল, 4x কিউব লিখলাম, মানে অসংখ্য ভ্যারিয়েবল লিখলেও আমি সেটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দিয়ে বা ইন্টিগ্রাল ক্যালকুলাস দিয়ে বা ওভারঅল ক্যালকুলাস দিয়ে আমার সলভ করা পসিবল। যেটা কিনা, আবার বলছি, যেটা কিনা ম্যাথমেটিক্স এর আর অন্য কোনো পার্টে এটা পসিবল না। আপনার হয়তো মনে হতে পারে যে আপনি হচ্ছেন গিয়ে ইয়াতে যাবেন, আপনি ধরেন আপনার সেটের ম্যাথ খুব পছন্দ, আপনি বলেন আমি সেট দিয়ে সলভ করবো, বাট সেটেরও কিছু লিমিটেশন আছে, সেট দিয়ে আপনি চাইলে সবকিছু সলভ করতে পারবেন না। আমার হচ্ছে গিয়ে দেখা যাবে যে একটা সময় যায় বা সেটের আমি যে কোনো একটা ম্যাথস লিখা, আপনারা যখন আমরা ফর্মুলা আজকে এখনই যাবো, তো ফর্মুলা গুলো যখন দেখবো যে ওই ফর্মুলা ধরে আমরা যেটাই লিখি না কেন, মানে যেই ধরনের ভেরিয়েবলই লিখি না কেন, আমরা কিন্তু সেটা সলভ করা পসিবল, যেটা কিনা আমরা আর যত ম্যাথমেটিক্স এর যে পার্ট গুলো জানি সেগুলোতে সলভ করা পসিবল। মানে এটাকে একটা ক্রমবর্ধমান একটা বিষয় বলে, যে ক্যালকুলাস দিয়ে যে কত ভ্যারিয়েবল সলভ করা যায়, এটা হচ্ছে গিয়ে আনকাউন্টেবল, এরকম হচ্ছে ব্যাপার। তো এখন আমরা যেটাতে চলে যাবো সেটা হচ্ছে ফর্মুলা। আমি একটু বলে দিই, আমি 8টা ফর্মুলা পড়াবো। এই 8টা ফর্মুলা ধরেই হচ্ছে আমার ওভারঅল যে ক্যালকুলাসে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে যে ম্যাথস গুলো করবো সেগুলো শিখে আসবো। এবং হচ্ছে গিয়ে ফর্মুলা গুলো ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, জাস্ট একটু নতুন বলে একটু বুঝতে চেষ্টা করবেন, আদারওয়াইজ এটা কোনো কঠিন জিনিস না। ফর্মুলা স্পেলিং কি ঠিক লিখেছি? MULA না? ইয়েস ম্যাম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সো আচ্ছা, আরেকটা বিষয় একটু দেখানো হয়নি, ওটা একটু দেখিয়ে আসি। সেটা হচ্ছে যে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা দেখানোর জন্য স্পেসিফিক কিছু সিম্বল ইউজ করেছি। ডিফারেন্সিয়েশন অর্থাৎ ছোট ছোট অংশে ভাগ করা, আপাতত এটাই বুঝেন যে ডিফারেন্সিয়েশন মানে ছোট অংশে ভাগ করা। তো ছোট অংশে ভাগ করা বোঝানোর জন্য আমরা অনেক ধরনের সিম্বল ইউজ করতে পারি। যেমন একটা সিম্বল খুব কমন ইউজ একটা সিম্বল থাকে, যেটা হচ্ছে গিয়ে আমরা দেখি যে y is a function of x, এইভাবে আমরা অনেক সময় দেখাই, এইভাবে দেখাতে পারি। অথবা হচ্ছে গিয়ে আমরা এটাকে দেখাতে পারি হচ্ছে, আমি এখনো ফর্মুলা লিখছি না, আমি জাস্ট সিম্বল গুলো দেখাচ্ছি। if x is a function of, এইভাবেও লিখতে পারি। আর হচ্ছে গিয়ে যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে গিয়ে dy by dx, এইভাবে লিখবো। এইভাবে লিখতে পারো অনেক সময়, যে যখন আমি x এর সাপেক্ষে y এর ভ্যারিয়েবলটাকে ডিফারেন্সিয়েট করব, অথবা আপনাদের যেটা হবে যে d by dx, আমরা এটা দিয়ে লিখবো, d by dx এভাবে লিখতে পারি, বা d by, যদি y এর ভ্যারিয়েবল ইকুয়েশনটা হচ্ছে y ভ্যারিয়েবলে হয় তাহলে হচ্ছে গিয়ে আমরা d by dy লিখবো, বা যদি z ভ্যারিয়েবলে হয় তাহলে d by dz এভাবে লিখবো। অনেকে বুঝতে পারছেন না যে এই বাইটা আসলে আমি কিভাবে লিখেছি। বাইটা লেখার জন্য হচ্ছে গিয়ে আমি এটার জন্য আমি একটু জাস্ট ড্র করছি, এটা আসলে লিখবো এইভাবে, মানে আপনার বইয়ে যখন দেখবেন যে এরকম লেখা থাকবে d by dx, ঠিক আছে, এইভাবে কিন্তু আসবে d by dx, নট লাইক যে এই যে বাই লিখেছে এটা একটা স্ট্রেট লাইন আসবে, d by dx এরকম হবে। তারপরে যেটা আপনার আসবে পাশে ভ্যারিয়েবলটা, ধরেন সাপোজ আমি লিখবো হচ্ছে কি d by dx x to the power n, সো এটা কিন্তু এভাবে আসবে যে d by dx, দেন এটার মিডলে আমার যে ইকুয়েশন যেটা সেটা আমি লিখে নেব। তো যেটাতে ছিলাম যে এরকম অনেকগুলো ফর্মুলা ধরে আমরা সেটাকে দেখাতে পারি। তো এখানে অনেকগুলো ফর্মুলা ধরে আমরা দেখাতে পারি, সেখানে হচ্ছে গিয়ে আমরা আমাদের প্রথম ফর্মুলা যেটা সেটাতে চলে যাই, যে আমরা আসলে কিভাবে কাজ করব ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে। তো
So our first formula in differential calculus, আমরা তাহলে বুঝে গেলাম যে আমরা কি কি সিম্বল ধরে ইউজ করব। এবং আরো একটা জিনিস আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে আরেকটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে কি ইকুয়েশনটা কোন বেইজে আছে। যে বেইজ ধরে থাকবে সেই বেইজ ওয়াইজ হচ্ছে গিয়ে আমরা আপনার ডিফারেন্ট আমি হচ্ছে কি আমাদের ডিফারেন্ট আমরা ডিফারেন্ট মানে সেই ওয়াইজ আমরা dy বাই dx বা মানে ডিফারেন্সিয়েশনটা করব বা dy বাই dz সরি d বাই dy d বাই dz এভাবে নিব। সাপোজ যদি আমার একটা ইকুয়েশন থাকে x কিউব, আমি যেহেতু জানি যে টু দি পাওয়ারটা আমরা দেওয়া যায় না, আমরা এভাবে দিই। তো আমি যদি একটা ইকুয়েশন থাকে x কিউব প্লাস 3 সাপোজ x স্কয়ার প্লাস 2, আমি একটা ইকুয়েশন হতেই পারে, এটা আমার একটা ইকুয়েশন x কিউব, এটা কিন্তু x টু দি পাওয়ার, হ্যাঁ এই যে ট্রায়াঙ্গেল সাইনটা দিয়ে টু দি পাওয়ার বুঝিয়েছি। তো আমার যদি একটা ইকুয়েশন থাকে x কিউব প্লাস 3 x স্কয়ার প্লাস 2, এরকম একটা ইকুয়েশন আমি লিখলাম। আচ্ছা, আপনাদের কি ফ্রন্ট সাইজটা বেশি ছোট হয়ে যাচ্ছে? হোয়াইট বোর্ডে যে আমি লিখছি ফ্রন্ট সাইজটা কি বেশি ছোট কিনা আপনাদের জন্য? না ম্যাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক তো আছে, আমি এটা যে লিখলাম, এখন দেখেন এখানে আমাকে দেখে মনে হচ্ছে না যে আমার ইকুয়েশনটার বেস মানে যে ভেরিয়েবলটা ধরে আমি আসলে ম্যাথটা সলভ করছিলাম সেটা হচ্ছে এক্স বেসে, এক্স ধরে। তো যখন আমার মনে হবে যে ইকুয়েশনটা হচ্ছে এক্স বেসে এক্স ধরে, তখন আমি যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে ডি বাই ডিএক্স, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের সময় আমি এই সিম্বলটা ইউজ করব ডি বাই ডিএক্স। আচ্ছা, সেম ফর্মুলাটা যদি এরকম হতো যে y to the power 6 minus 2y, কারণ এরকম একটা ইকুয়েশন আমি লিখতেই পারি y to the power 6 minus 2y। এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করতে চাই তখন কিন্তু আমি এভাবে দেব যে d by dy, এখানে কিন্তু আমি d by dy দিব। কারণ কি? কারণ এই যে বললাম যে যেহেতু আমি দেখতে পাইলাম যে ইকুয়েশনটা হচ্ছে y বেসে, সো দ্যাট আমি d by dy দিয়ে আমি এখানে কাজ করব। তারপরে বলেছি যে কিভাবে লিখবো, d by dy দিয়ে যে একটা ব্র্যাকেট দিব, দিয়ে হচ্ছে গিয়ে ইকুয়েশনটা লিখে ফেলবো। সো y to the power 6 minus 2y এভাবে আমি লিখে দেন আবার ব্র্যাকেটটা ক্লোজ করব। এভাবে আমি সাধারণত লিখবো। এবং এই লেখাটা d by dy টা যে একটা লাইনে হবে, d by dy দেন dy এর মিডল থেকে হচ্ছে কি আমার ফর্মুলাটা এই যে সরি ইকুয়েশনটা সেটা। তো চলে যাই লাস্ট ফার্স্ট ফর্মুলাটা কি হবে সেটাতে যাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, ধরুন তাহরিমার মনে কোশ্চেন আছে যে ম্যাডাম একটা ইকুয়েশন এরকম হতে পারে যে x কিউব প্লাস x স্কয়ার প্লাস 2y হতেই পারে। একটা ইকুয়েশন আপনি লিখলেন যেটা তো এরকম ছিল যে x স্কয়ার প্লাস 2y। এখন এই ইকুয়েশনটা ম্যাডাম এতে d বাই dx ইউজ করব না d বাই dy ইউজ করব? আচ্ছা, যাদের মনে হচ্ছে এরকম এক্সপেক্ট ইকুয়েশন আসতেই পারে, অবশ্যই আসতে পারে, আমি এটা ডিসএগ্রি করি নাই। মিক্স ম্যাচ যদি ইকুয়েশন আসে সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে ক্রস ডিফারেন্সিয়েশন যেটাকে আমরা বলি সেটা ইউজ করি। সেক্ষেত্রে আমরা সাধারণত এরকম লিখি যে ডি এক্স মানে যার সাপেক্ষে, যেমন আমি ওয়াই এর যদি ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে লিখবো হচ্ছে কি ডি ওয়াই বাই ডিএক্স, নরমালি যেটা লেখা হয় সেটা আমি লিখলাম ডি ওয়াই বাই ডিএক্স। এভাবে তো ক্রস ডিফারেন্সিয়েশনটা আমি আসলে আপনাদের করাবো না, আমি জাস্ট সিম্পল যে ডিফারেন্সিয়েশন অর্থাৎ একটা ভেরিয়েবল ধরে যে ডিফারেন্সিয়েশন গুলো হয়। এটা কি ফর্মুলা? না, ফর্মুলা না, এখন পর্যন্ত বুঝাচ্ছি, কিছু বেসিক জিনিস বোঝানোর চেষ্টা করছি, দেখতে কেমন হবে। ফর্মুলাটা এখনো যায়নি। তো যদি এটাকে যেটা বলে যে মিক্স ম্যাচ যদি থাকে, যে এক্স কিউব ধরে যদি থাকে, ওয়াই কিউব ধরে যদি থাকে, এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা সাধারণত যদি মিক্স ম্যাচ হয় তখন আমরা dy বাই dx বা dx বাই dy এই ধরনের ক্রস ডিফারেন্সিয়াল ফর্ম সিম্বল গুলো ইউজ করি। কিন্তু আমি আপনাদেরকে সাধারণত ক্রসটা করাই না, আমি জাস্ট স্প্লিটটা করাই। সো আপনাদের যখন ইকুয়েশন থাকবে সেখানে কোনো মিক্স ম্যাচ আমি দিব না, অর্থাৎ ওখানে কখনোই আপনি দেখবেন না যে ওয়াই ভেরিয়েবল ছাড়া ওয়াই এর সাথে এক্স বা জেড বা এইভাবে আমি দিয়ে রেখেছি। আচ্ছা, আমাদের ফার্স্ট ফর্মুলা যেটা, এই ফর্মুলাটার নাম হচ্ছে বেশি যে ফর্মুলাটা আমরা ইউজ করবো, ইভেন এটা ইন্টিগ্রাল ক্যালকুলাসও ইউজ হবে, যে ফর্মুলাটার নাম হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা। আমার এটা না এই হোয়াইট বোর্ডে লিখে মজা নেই, কি করে এত মোবাইল থেকে আমি জয়েন করি না। আচ্ছা, একটু লিখে নিই। ফর্মুলাটার নাম হচ্ছে dy বাই ডি মানে x টু দি পাওয়ার n ফর্মুলা। আমি একটু লিখছি dy বাই dx
দেখতে আপনারা অনেকটা এরকম পাবেন, দেখবেন যে সাথে একটা ভেরিয়েবল দেওয়া আছে, সেটার পাওয়ারও দেওয়া আছে হচ্ছে x⁴n, ছোট হাতের n, দেন ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি। তো এই ধরনের যদি কোনো ইকুয়েশন আপনারা পান, সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যখন আপনি সলভ করতে যাবেন, তখন যেটা হবে যে পাওয়ার যেটা ছিল এই পাওয়ারটা সামনে চলে আসবে, মানে পাওয়ার এখানে ছিল n, সে পাওয়ারটা সামনে চলে আসবে, তারপরে বেসটা বসবে, দেন টু দি পাওয়ার পাওয়ার -1, যেমন এখানে আমার পাওয়ার যেটা ছিল n, সে n-1, এভাবে হচ্ছে আমি জিনিসটা যাব। এখন অনেকেরই এইভাবে যেহেতু লিখেছি বুঝতে পারছেন, আমি এই জন্য এটা একটু ড্রও করব। আই নো ড্রটা খুব পচা হবে, মানে ফর্মুলাটা দেখতে অনেকটা এরকম হবে যে d/dx যদি থাকে এবং তার সাথে যদি একটা ইকুয়েশন থাকে, সেটা দেখতে অনেক এরকম হয় যে সেখানে x⁴n দেওয়া আছে, এইভাবে যদি লেখা থাকে, সেই ক্ষেত্রে যেটা হবে যে আমার এই ধরনের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমার পাওয়ারটা মানে একটা মানে এখানে x হচ্ছে বেস, n ইজ দা পাওয়ার, সো পাওয়ার উইল কাম ফার্স্ট, আমার যে পাওয়ার ছিল সেটা সামনে চলে আসবে, অর্থাৎ এখানে আমার পাওয়ার ছিল n, সেটা সামনে আসবে, দেন আমার যিনি বেস ছিল সেটা বসবে, যেমন এখানে আমার বেস হচ্ছে x, সেটা বসলো, তারপরে হচ্ছে পাওয়ার -1, না আমার যেটা আপনার হচ্ছে গিয়ে এখানে যে পাওয়ারটা ছিল সেটা -1 হবে। সো আমার এখানে পাওয়ার যেমন ছিল হচ্ছে গিয়ে আপনার n, সো আমি x⁴ পাওয়ার -1 দিলাম। বুঝতে পেরেছেন কি? আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা কেমন হবে ফর্মুলাটা দেখতে, মানে ফর্মুলাটা কি এবং দেখতে কেমন হয়? না বুঝলে কোনো সমস্যা নেই, আমি আবার এক্সপ্লেন করবো, এই ক্যালকুলাস বুঝতে অসুবিধা হবে, একবারে বুঝবে না। আবার বলি, আমার প্রথম ফর্মুলা যেটা, সেটাতে এমন হবে যে ইকুয়েশনটা আমি নিব, উনি দেখতে অনেকটা এরকম হবে। শানি, আপনার কথা শুনতে তো পাচ্ছি না, বেটার আপনি একটু চ্যাট বক্সে লিখে দেন। আচ্ছা, সো এটা দেখতে অনেকটা এরকম হবে যে আপনার হচ্ছে গিয়ে এখানে একটা বেস থাকবে, বেসের উপরে হচ্ছে গিয়ে পাওয়ার থাকবে, দেখতে ইকুয়েশনটা দেখতে অনেকটা এরকম হবে, একটা বেস থাকবে, বেসের উপর একটা পাওয়ার থাকবে। তো সেই ক্ষেত্রে আমি যদি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অ্যাপ্লাই করি, তাহলে ফর্মুলাটা হবে এরকম যে পাওয়ারটা সামনে চলে আসবে, দেন বেসটা বসাবো, দেন পাওয়ার -1, এভাবে যাব। ফর এক্সাম্পল, এখন তো বুঝলাম যে এটা সিম্বলটা দেখতে কেমন হবে। আচ্ছা, এটার জন্য হচ্ছে কি আমরা এখন একটা ম্যাথস করি, আমরা এখন এটার ম্যাথসে চলে যাব। সাপোজ ধরেন একটা ইকুয়েশন দেওয়া আছে যে কি x⁴, আপনাকে এটা ডিফারেন্সিয়েট করতে, আপনাকে বললো যে x³ কে ডিফারেন্সিয়েট করতে, সো সেক্ষেত্রে আসলে আমাদের ডিফারেন্সিয়েশনটা কি হবে? তো আপনাকে বলে ডিফারেন্সিয়েট x বা ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ x ইউজিং দ্য ডিফারেন্সিয়েশন, এরকম, বা আপনাকে কোশ্চেনটা আমি যেটা করি সাধারণত লিখি যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট। আচ্ছা, এখনই ম্যাথস আমরা না চলে যাই, আগে ম্যাথসটা দেখে আপনাকে বুঝতে হবে যে এটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে কি সাপেক্ষে, মানে বেসটা কি সাপেক্ষে আছে সেটার উপর বেসিস করে আমাকে একটা কথা লিখতে হবে। এখানে আমার বেসটা কিন্তু দেখতেই পাচ্ছি, আমার বেস হচ্ছে x, তো আমাকে একটা কমন কথা সবসময় লিখতে হবে, এখন থেকে মাথায় রাখবেন, আমরা এখন থেকে আমাদের সবার x কে রেসপেক্ট করি, তো আমি সেই কথাটাই লিখবো, ডিফারেন্সিয়েট যেমন তৌসিফের x কে রেসপেক্ট করে, তারপরে সফলের x কে রেসপেক্ট করে, এই জন্য আমরা হচ্ছে কি এই কথাটা লিখছি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। ঠিক আছে, এই কথাটা কমন, এটা না লিখলে আপনাকে সাথে সাথে আমি হাফ মার্কস ডিডাক্ট করে দিব। এই কথাটা আমরা লিখবো যে আমি যখন দেখলাম আমার ইকুয়েশনটা হচ্ছে কি x এর সাপেক্ষে, মানে বেসটাই হচ্ছে x এর সাপেক্ষে, তখন আমি এটা লিখবো। এখন ধরেন আফিয়া বলে যে ম্যাডাম যদি এমন হয় y বেস হতো তাহলে কি লিখতেন, তখন লিখতাম ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু y। তারপর আপাতত যেহেতু y বেসে দেইনি, x বেসে দিয়েছি, সো x বেসে যাই। সো তাহলে যেহেতু আমি এখন x কে রেসপেক্ট করেই ফেললাম, সো এখন আমি এই যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ফর্মে এটাকে লিখবো, অর্থাৎ এই যে ফর্মুলাটা যেভাবে দেখাচ্ছিলাম এইভাবে এটা লিখবো। আচ্ছা, তার আগে আবার একটু ড্র করে দেখে, এখানে আসলে আমি লিখেছিলাম কি, এখানে আসলে লিখেছিলাম হচ্ছে গিয়ে আপনার x⁵, হ্যাঁ x³ লিখেছিলাম, কিন্তু টু দি পাওয়ার যেহেতু এখানে আনতে পারি না, সো x³ টাকে যে এই
তিন কোণা সাইনটা দিয়ে আমি কিউবটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। ওকে, সো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, এটা লেখার পর তাহলে আমরা এভাবে লিখবো ডি বাই ডিএক্স দেন ব্র্যাকেট এক্স কিউব x to the power 3, that means x cube লিখলাম। এই যে দেখেন আমার যে ফর্মুলা ছিল সেই ওয়েজ লিখে নিলাম, যেটা আমি বলেছি যে ডিফারেন্সিয়েট করব ইজ ইকুয়াল টু। এখন দেখেন, এখন বলেন ম্যাডাম আমি কিভাবে ডিফারেন্সিয়েট করব, কিছু তো বুঝতেছি না। আচ্ছা আপাতত বুঝি, এখানে পাওয়ার কে 3 আর আমার বেস কে obviously x, তাহলে আমার ফর্মুলাতে কি বলছে? আমার ফর্মুলাতে বলছে যদি কোন একটা ইকুয়েশন x to the power n এইভাবে দেখতে হয় তাহলে পাওয়ারটা সামনে আসবে। তাহলে আমার এখানে পাওয়ার কে 3 সামনে আসবে। তারপরে কি বলছে? তারপরে বলছে বেসটাকে বসাইতে হবে, মানে x কে বসাতে হবে। তারপরে কি বলেছে? তারপরে বলেছে পাওয়ার থেকে 1 মাইনাস করতে হবে। তো টু দি পাওয়ার সাইনটা আমি দিলাম, হ্যাঁ টু দি পাওয়ার দিয়ে মানে এখানে পাওয়ার কে 3 মাইনাস 1। আবার বুঝাই, আমি প্রথমে একটা ইকুয়েশন দিয়েছি, জাস্ট লিখেছে x কিউব। তো আমি দেখলাম x কিউব কে আমাকে ডিফারেন্সিয়েট, আমি কোশ্চেনই দিয়েছি ধরেন x কিউব কে ডিফারেন্সিয়েট করুন। এখন আপনাদের লিখতে হবে, তাহলে আপনি প্রথমে যেটা ফাইন্ড আউট করলেন যেটার বেস কে, আপনি দেখলেন এটার বেস হচ্ছে গিয়ে x বেস, সো দ্যাট আপনি x বেসে যেহেতু দেখলেন, দেখার পরই সাথে সাথে আপনি এই কথাটা লিখতেন যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x বেসে দেখার কারণে। যদি y বেসের ইকুয়েশন হতো তাহলে লিখতেন ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু y। আচ্ছা, লেখার পর আমরা এখন পর্যন্ত কোন ফর্মুলাতে জানি, প্রথম ফর্মুলাতে আছে, তাহলে প্রথম ফর্মুলা ধরে ম্যাথটা করব। সো আমি যেটা করলাম যে d বাই dx এটা লিখলাম, দেন x টু দি পাওয়ার n। আমার ফর্মুলাটা হচ্ছে এরকম যে পাওয়ারটা সামনে চলে আসে n x টু দি পাওয়ার মাইনাস 1, দ্যাট মিন্স n মাইনাস 1। সো আমি এইভাবে লিখলাম d বাই dx x কিউব, দ্যাট মিন্স x টু দি পাওয়ার 3 দেন ইকুয়াল টু, দেন আমার এখানে পাওয়ার যিনি ছিলেন পাওয়ার হচ্ছে 3, এই জন্য আমি 3 কে বসালাম, দেন x মানে আমার যে বেস হবে তাকে বসালাম, দেন টু দি পাওয়ার মাইনাস 1 মানে 3 মাইনাস 1। তারপরে বললাম ম্যাডাম অ্যান্সার কি? অবশ্যই এখান থেকে অ্যান্সার চলে আসছে। সো আমি যেটা দেখতে পাচ্ছি যে অ্যান্সার হচ্ছে গিয়ে 3x 3 মাইনাস 1 মানে কি 3x স্কয়ার। দিস ইজ দ্য অ্যান্সার। তো যারা তাও বুঝতে পারছেন আমি একটু লিখেই দেখাই। তো তারপরে আমি হচ্ছে ডিফারেন্সিয়েট যখন করলাম জিনিসটা দেখতে অনেকটা এরকম হলো যে d বাই ম্যাম তাহলে s কিউবের ডিফারেন্সিয়াল 3x স্কয়ার। হ্যাঁ x কিউবের ডিফারেন্সিয়েশন আছে 3x স্কয়ার। সো আমি এখানে যেটা করলাম যে আমি এই যে এরকম লিখলাম, যারা বুঝতে পারছে না তাদের জন্য একটু কষ্ট করে হলো ড্র করছি। 3x কিউব লিখে নিলাম। লেখার পরে ডিফারেন্সিয়েট করার জন্য যেটা হলো যে আমি প্রথমে দেখলাম যে আমার তাহলে পাওয়ার জিনিস এর সামনে আসবে, তারপরে আমার এখানে পাওয়ার হচ্ছে 3 সেটা সামনে আসলো, দেন বেস যেটা x সেটা আমি ড্র করলাম, মানে সরি সেটা আমি লিখলাম, তারপরে হচ্ছে পাওয়ার, কথাবার্তাও জুমের মতো হয়ে যাচ্ছে, পাওয়ার মাইনাস 1। সো 3 আমার এখানে পাওয়ার ছিল মাইনাস 1 দিলাম। তারপরে আমি যখন অ্যান্সারে গেলাম তখন আমি অ্যান্সার পেলাম হচ্ছে প্লাস মাইনাস করলাম, তাহলে অ্যান্সার আসলো হচ্ছে 3x স্কয়ার। যেমন শাহরিয়া জিজ্ঞাসা করলেন যে ম্যাডাম 3x কিউবকে যদি ডিফারেন্সিয়েট করি, মানে আপনার কথা অনুযায়ী একদম ক্ষুদ্র অংশে যদি ভাগ করি তাহলে কি অ্যান্সার কি হবে? এই অ্যান্সারটা হবে হচ্ছে 3x স্কয়ার। আচ্ছা, এরপরে হচ্ছে কি আরেকটা ম্যাথস করি। আমরা আজকে শুধু এই ম্যাথসটাই করবো। আগে আমরা ফার্স্ট ফর্মুলাটাই আত্মস্থ করবো, তারপরে হচ্ছে পরের রাতে শুরু হলো। ধরে আমি আরেকটা ইকুয়েশন দিলাম টেক্সট দিয়ে। আচ্ছা, আমার কি ড্র করতে হবে? আপনারা কি বুঝতে পারছেন না যে কিভাবে লিখবো? লেখার সময় আমি টেক্সটে লিখি টু দি পাওয়ারটা হয়তো একটু দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু আদারওয়াইজ তো মনে হয় না অসুবিধা হচ্ছে। পুরো ফর্মুলাটা ইকুয়েশনটা বুঝতে ঠিক আছে, অসুবিধা হচ্ছে, তাহলে আমি বোঝা যায় ম্যাম। টাইপই করি। হ্যাঁ, কারণ টাইপ না করলে যেটা এরকম অনেক স্পেস চলে যায়, কিন্তু জিনিসটা আসলে আউটপুট এমন একটা কিছু দাঁড়ায়। তো ধরেন আমি আরেকটা লিখলাম যে এখানে ছিল হচ্ছে x টু দি পাওয়ার নেগেটিভ 4। ধরেন এবার এরকম আসলো, এটাকে বললো ডিফারেন্সিয়েট করতে x টু দি পাওয়ার নেগেটিভ 4। আগে ছিল x কিউব, আমি এবার ডিফারেন্সিয়েট করব হচ্ছে x টু দি পাওয়ার নেগেটিভ 4। এটা যদি ডিফারেন্সিয়েট করতে যাই তাহলে একই কথা আবারও দেখতে হবে যে এই ইকুয়েশনটা কি বেসে আছে। অবশ্যই আমার বেস হচ্ছে x, তো আমি একই কথা লিখবো ডিফারেন্সিয়েট
differentiate with respect to x, আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, তারপরে কি করব, তাহলে যেহেতু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি আমি কি লিখবো, d বাই dx, এই কথাটা লিখবো, d বাই dx লিখে থার্ড ব্র্যাকেট দিয়ে আমার ইকুয়েশনটা লিখতে হবে। ইকুয়েশনটা মানে কি ছিল, x টু দি পাওয়ার -4। অনেকে অল্টারনেটিভটা সলভ করে ফেলতে পারার কথা যারা একটু হলেও বুঝেছেন। তো তাহলে আমার তো একটাই ফর্মুলা আমরা শিখেছি, সেখানে হচ্ছে এরকম হবে যেটা বেস থাকে, বেসের উপরটা পাওয়ার থাকে। তো সেক্ষেত্রে ডিফারেন্সিয়েশন আমরা কি করে করি, পাওয়ারটা সামনে আসবে, তাহলে আমার এখানে পাওয়ার কি, আপনি বলেন ম্যাডাম এখানে তো পাওয়ার -4, এটাই সামনে আসবে। হ্যাঁ, পাওয়ার যাই হোক, পাওয়ার যদি একটা হাতিও হয় সেই হাতি সামনে চলে আসবে। তো এখানে পাওয়ার হচ্ছে -4ই লিখবো। তারপরে বলেছি কি বেসটাকে বসাতে, তাহলে এখানে বেস কি আমার x, তাকেই লিখবো। তারপরে টু দি পাওয়ার কি বলেছিল, পাওয়ার -1, তাহলে এখানে আমার পাওয়ার ছিল -4 মাইনাস -1, এভাবে যাবো। তাহলে এখন আসি প্লাস মাইনাস হিসাব করি, তাহলে অ্যান্সারটা কি আসবে। তো -4 এর সামনে তার কোনো কিছু ছিল না, তাহলে এটা -4 ওভাবেই বসে যাবে। দেন বেস আমার যেটা ছিল x, সেটাও বসে যাবে। দেন হচ্ছে গিয়ে -4 minus 1 is equal to -5. So this is the answer. So answer is -4 x to the power -5. এটা একটু ড্র করি যে অ্যান্সারটা হচ্ছে আমার এখানে -4 x to the power -5. So this is the answer. ওকে, আচ্ছা নেক্সট ক্লাসে আমি যেটা করব, আমি হচ্ছে আমার দুইটা ডিভাইস দিয়ে কানেক্ট করব, সো দ্যাট যখন দরকার হবে আমি আমার সেকেন্ড ডিভাইস দিয়ে যাতে হচ্ছে কি আপনাদের ইয়াটা করতে পারি, ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। ড্রটা করতে পারি। হ্যাঁ, এখন আমি আর কোন ম্যাথস করাবো না, কোশ্চেন করতে পারেন, পৃথা বলেন। ম্যাম ডিফারেন্সিয়েশনে যখন আপনি বোঝাচ্ছিলেন তখন বলছেন দাগ দানা যাই হোক, সেটা এক্সাম্পল যদি আমি কিছু ফ্রুটস নেই, সেই ফ্রুটস এর মধ্যে যদি ডালিমও থাকে, আই মিন বেদানা, সেটা নিলে সেটাকে আমি কি করে ডিফারেন্সিয়েশন করব? আপনি ডালিম নিতে চাইলেন, ওটা কি কি ডিফারেন্সিয়েট করবেন, ওয়েটে ডিফারেন্সিয়েশন করতে চাচ্ছেন না ভলিউমে ডিফারেন্সিয়েশন করতে চাচ্ছেন? সাপোজ আপনি এটা ওয়েটে ডিফারেন্সিয়েশন করতে চাচ্ছেন, তো আপনি এটা ওয়েট মেজার করবেন, করার পর প্রত্যেক ওয়েটটাকে একদম স্মলেস্ট ইউনিটে আলাদা আলাদা করে ভাগ করবেন। সাপোজ এই ডালিমটার ওয়েট আসলে হচ্ছে গিয়ে 200 গ্রাম, তো 200 গ্রামের স্মলেস্ট ইউনিট কি হতে পারে 1 গ্রাম করে, তখন আপনি যদি ওটাকে 1 গ্রাম 1 গ্রাম 1 গ্রাম এভাবে ডিভাইডেড করেন, সেটাই হয়ে যাবে। আর যদি ভলিউম নিতে ভলিউমের জন্য তখন এটার ভলিউম বের করতে হবে, যেটা ভলিউম আয়তন কতটুকু ছিল সেখান থেকে যাব। ওকে ম্যাম, থ্যাংক ইউ। এইভাবে আসবে। ওকে, সো আজকে আমরা আর কিছুতে যাব না, আজকে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে কিছু দিব না, আজকে জাস্ট আপাতত ক্যালকুলাস নিয়ে একটু নিজেরাই বুঝেন যে বিষয়টা কি দাঁড়াচ্ছে। আর যেটা একটু জানতে চাচ্ছিলাম, আজকে কি আপনারা 4টার দিকে ফ্রি আছেন? 4:30, 4টা তো না? ইয়েস ম্যাম, আজকে তো ক্লাস আছে আপনার সাথে। আচ্ছা, আমি 4:30টার সময় একটা এক্সট্রা ক্লাস নিতে পারি, যদি আমি এক্সট্রা ক্লাসটা নেই, আবারও বলছি আমি এখন এটা কনফার্ম বলি না আমি এক্সট্রা ক্লাসটা নিব কিনা, কারণ আমার টেক্সটাইলের সাথে ক্লাস আছে, ওদের ক্লাসটা শেষ করে আমি চেষ্টা করবো আপনাদের একটা ক্লাস নিতে। যদি এক্সট্রা ক্লাস নেই, ইফ, আবার বলছি যেন কান খুলে শুনে, যদি নেই সেক্ষেত্রে আমি আপনাদের গ্রুপে 3টার সময় পোস্ট করব, বা 3টা না হচ্ছে 8টার সময় হলো পোস্ট করব, মেসেঞ্জার গ্রুপ যেটা ছিল সেখানে 4টার সময় পোস্ট করব। এবং হচ্ছে গিয়ে অবশ্যই গুগল ক্লাসরুমে জুম লিংকটা দিয়ে দিব ক্লাসে। আর যদি দেখেন আমি 4টার সময় পোস্ট করি নাই, আলহামদুলিল্লাহ, দেখলেন যে আমি 4টার সময় কোনো পোস্ট করি নাই, কোনো পোস্ট নাই সেখানে, বা মেসেঞ্জার গ্রুপেও কোনো পোস্ট নাই, আমার গুগল ক্লাসরুমেও কোনো পোস্ট নাই যে এক্সট্রা ক্লাসের ব্যাপারে, তাহলে বুঝতে আজকে যদি আমার পোস্ট পান, মানে কোশ্চেনও করা দরকার যে ম্যাডাম কি ক্লাস নেবেন কিনা, এই জন্য আমি বলে দিচ্ছি, যদি আমার পোস্ট দেখেন একমাত্র বুঝবেন ওইটাই গ্রিন সিগন্যাল, আদারওয়াইজ ধরে নেন ক্লাস নেই। আর যদি দেখেন যে আমি পোস্ট করেছি, আমি 4:30টায় ক্লাস করব, তাহলে আমি 1 ঘন্টার একটা ক্লাস নিব। আচ্ছা, ওকে ম্যাম। ম্যাম, জি বলেন স্যার। ম্যাম একটা কোশ্চেন ছিল হচ্ছে, আমি মানে যে গুগল ক্লাসরুমে যে মানে পিডিএফ ফাইল অ্যাড করতেছি তো বারবার লেখা উঠতেছে ফাইল ডাজন্ট আপলোড, ঠিক আছে ট্রাই এগেন, আমি অনেকবার ট্রাই করলাম বাট আপলোড আপনি কি হচ্ছে আমার না। গুগল ক্লাসরুমে জয়েন করেছেন, মানে জয়েন করেছেন? আচ্ছা, ফাইল ডাজন্ট আপলোড এরকম দেখাচ্ছে? জি ম্যাম।
আচ্ছা, এই প্রবলেমটা কি আর কারোর হয়েছে? ম্যাম সেম আমারও হচ্ছে। ফাইল ডাজন্ট আপলোড এরকম দেখাচ্ছে। জি। আচ্ছা, আমি ফাইল একটু দেখাচ্ছি। সাইজ অনেক বড় দেখাচ্ছে, মেবি এই কারণে এমন সমস্যা কিনা বলতে পারছি না ম্যাম। আমি তো এই প্রবলেম হয় শুনি নাই, এই জন্য তো আমি নিজেই না বুঝতে ম্যাম, পারছি না ফাইলের সলিউশনটা সাইজ কিভাবে বড় না, দিব। ফাইল মাত্র 4 MB। তো তারপর আমি অনেকবার ট্রাই করলাম, মানে কোনো কিছুই আপলোড হচ্ছে না। আমি অনেক কিছুই ট্রাই করছি, কিছুই আপলোড হচ্ছে না। আচ্ছা, আমি একটু দেখাই আসলে সাধারণত আপলোড কিভাবে করতে হয়। দেখেন তো এই সিস্টেমটা ফলো করেছেন কিনা। আমি একটু আমার সেই ক্লাসরুমটাতে যাই, আমি যেখানে স্টুডেন্ট হিসেবে ছিলাম। ভিউ অ্যাসাইনমেন্ট, আচ্ছা ওকে। সো দেখেন আমি এখানে স্ক্রিনে আমি যেই ক্লাসটাতে হচ্ছে গিয়ে অ্যাজ এ স্টুডেন্ট ছিলাম, সেখানে আমি যেটা ছিল সেটা এখানে হচ্ছে গিয়ে অ্যাড অর ক্রিয়েট। এখানে আমি অ্যাড অপশনে ক্লিক করব, করার পরে হচ্ছে আমার ফাইলটাকে নিয়ে আসবে। এমন কি হয়েছে আপনি ক্রিয়েটে ক্লিক করেছেন? না ম্যাম, ক্রিয়েটে না, আমরা ফাইলে ওই যে ক্লিক ফাইলে করেন ক্লিক নাই? করছি, ওইখানে পিডিএফ হ্যাঁ ফাইলের অপশন আসছে। হ্যাঁ, ফাইলে ক্লিক করবেন, করার পরে হচ্ছে গিয়ে আপলোড অপশনে যাবেন। সেকেন্ড যেটা হচ্ছে গিয়ে আপলোড অপশন, সেখানে যাবেন, তারপরে ব্রাউজ করবেন। ঠিক আছে, যেমন ধর আমি এটাই নিয়ে আসলাম, ব্রাউজ করে এটা নিয়ে আসলাম, ওপেন করলাম। বাস আরেক আপলোড হয়ে যাবে। আচ্ছা, তো আমি এটা হচ্ছে গিয়ে দেখালাম, ঠিক আছে। জি। তারপরে এই যে টার্ন ইন দিলেন বা অ্যাড অর ক্রিয়েট দিলেন, তাহলে কিন্তু আরো কয়েকটা অ্যাড, এই টার্ন ইন দিলে তখন হচ্ছে কি এটা আপলোড হয়ে যাবে। আপনাকে দেখতে পাচ্ছেন? এই পর্যন্ত অপশন আসেই না, মানে লেখা উঠে এর আগেই যে ফাইল ডাজন্ট আপলোড। তাহলে আপনার কোনো একটা কারণে ফাইলটা দেখেন তো করাপ্ট হয়ে মানে যে ফাইলটা অনেক সময় হচ্ছে রিড করতে পারে না, কম্পিউটারে রিড করতে পারে না, এরকম অপশন। এনক্রিপ্টেড হয়ে গেছে। হ্যাঁ, ওইটা হয়েছে কিনা একটু দেখেন তো। আচ্ছা ম্যাম, চেক করতেছি। ঠিক আছে, বিকজ আমি এই জন্য আপনাকে ইনস্ট্যান্ট আমি একটা ইমেজে আপলোড করে দেখলাম। তো আমি যদি মার্কাস ডান দিয়ে দিতাম এটা আপলোড হয়ে যেত স্যারের ক্লাসরুমে, আমি আর এটা আচ্ছা করলাম না। দেখেন ইমেজ কোনো কারণে, কারণ আপনি যেটা বলছেন এরকম ইন্ডিভিজুয়ালি ইমেজ পাঠিয়েও আমাকে কয়েকজন ক্লাস ওয়ার্ক পাঠিয়েছে, আমি সেটা একটু দেখাই। যেমন পৃথার ক্লাস ওয়ার্কটা আমি পেয়েছি, সেখানে 23 ইমেজেস ছিল, ডিফারেন্ট ইমেজেস। তো সে কিন্তু কম্পাইল করেও দেয়নি আমাকে অ্যাসাইনমেন্ট গুলো, তারটা হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল ইমেজ হিসেবেই আসছে। তো তারপর আমি যখন চেক করছিলাম আমি দেখলাম যে হ্যাঁ ইন্ডিভিজুয়াল ইমেজে আমি পাচ্ছি। দাঁড়ান, একটা জিনিস পেয়েছি, পৃথাকটা দেখাবো। আমি একটু দেখিয়ে নি, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবেন যে ইন্ডিভিজুয়াল ইমেজেও আসে। পৃথা, আচ্ছা এই যে পৃথাকটা আমি দেখবো। সোটা ক্লিক করলাম। তো ইন্ডিভিজুয়াল ইমেজে আসলে যেটা আমার একটা অসুবিধা হয়ে যায়, মানে কি ব্যাপার, এটা কি পৃথার, এটা কোথায় আসে? খুঁজে পাচ্ছি না। স্টুডেন্ট ওয়ার্ক, পৃথার কি দুটো আইডি দিয়ে আপনি এখানে জয়েন করেছেন? পৃথা, এমন কি হয়েছে যে আপনি দুইটা আইডি দিয়ে আফিয়া, এখানে আপনি দুইটা আইডি দিয়ে জয়েন করেছেন? আফিয়ার বল দুটো বল। আইডি আছে। আফিয়া তো সাবমিট হয়েছে, এই যে আফিয়া দেখাচ্ছে সাবমিট হয়েছে। আফিয়ার কই? তো সাবমিটেড। তুই যে বলছিস সাবমিট হচ্ছে না তোরটা, ধ্রুবতারও দেখাইতেছে। এই যে জাহিদ হোসেন টার্ন ইন, সালমান ভুইয়া টার্ন ইন, রাকিবুল হাসান হয়েছে, তাহরিমা ইসলাম এটা সাবমিট হয়েছে, তানজিরুল ইসলাম, তাহমিনা আক্তার পৃথা, এই যে 7 অ্যাটাচমেন্ট। আচ্ছা, এই তো তাহমিনা আক্তার পৃথাটাই দেখাতে চাচ্ছিলাম। এই যে যখন দেখেন পৃথক ইয়াতে ক্লিক করলাম, ওনারটা হচ্ছে যখন উনি সাবমিট করেছে ইন্ডিভিজুয়াল হিসেবে আসে। তো আমাকে প্রত্যেকটা পেজে ক্লিক করে আমাকে দেখতে হবে যে উনি কি কি কাজ করেছে। আচ্ছা পৃথা, এই যে আমি এটা ভালো হয়েছে ওপেন করেছি, ইমেজটা না এই যে স্ক্যান করবেন, কারণ দেখেন আপনি এই যে দূর থেকে ছবিটা তুলেছেন, আমার পক্ষে কিন্তু এভাবে তারপর করে ক্রপ করে। হ্যাঁ রিড করতে অসুবিধা হবে, বুঝতে পারছেন? পৃথাকে দেখতে পাচ্ছেন, আছেন না ক্লাসে? জি ম্যাম। জি এটা ম্যাম। হচ্ছে গিয়ে জুম করে, মানে জুম তো না, মানে মেইন কথা হচ্ছে কি আমাকে তো পড়তে হবে এটা, এখন আমাকে জুম করে টুরে এই যে জুম টুম করে তারপরে হয়তো আমি এখানে ও আছে এটা তো হাইলাইট হবে, জুম করে টুরে আমাকে পড়তে হবে। তো এই কাজটা না করে যে স্ক্যানার দিয়ে বা ওটা দিয়ে স্ক্যান করে, আমি একটু বলেই দিই কার কারটা আমি পেয়েছি। যে শাহিনুর রহমান তারটা আমি পেয়েছি। এটা কে? সাজ ঋতু, ঐশী।
আচ্ছা কোনটা অ্যাসাইনমেন্ট সাবমিটেড হয়েছে, এই যে নাম চেঞ্জ করে নেবেন নিজেই, অরিজিনাল নেমে আসবেন। তারপরে যে শাফিন, উনারটা আমি সবার ফার্স্টে পেয়েছি অ্যাসাইনমেন্ট, ওনারটা ম্যাম আসছে। একটু কথা সাজ্জাদ বলতে চাই। হোসেন সাকিবের আসছে, সাদিকা হকের আসছে, বোরহান উদ্দিনের আসছে, এই কয়জনের আসে, বাকিদের আসেনি। ইয়েস বলেন যা স্যার, কে বলছিলেন? ম্যাম আমার হচ্ছে 2টা ইমেল দিয়ে লগ ইন করা, ওটা আগের ছিল তো, ওইটা অন্য নামে ছিল। আর এটা যেটা রিমুভ যেটা মারি যে- দিবেন? যেটা হচ্ছে কি পুরাতনটা, ওটা আপনি নিজে রিমুভ হয়ে নিন। ম্যাম আমি না রিমুভ করতে পারতেছিলাম না, ট্রাই করছিলাম, যদি আপনি করে দিতেন। ওটা জিম রহমান নামে। জিম রহমান, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রিমুভ করে দিব। শাহিনুর রহমান নামে তো আপনি আছেনই, জি আর ম্যাম, আরেকটা ওটাই যেটা আমার। আছে জিম রহমান, ওটা আমি রিমুভ করে দিব। জি আচ্ছা ম্যাম, ঠিক আছে, জি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। ম্যাম আমি তো সাবমিট করছি ম্যাম। আচ্ছা আছে, আমি এখন জাস্ট র্যান্ডম দেখাচ্ছিলাম। আচ্ছা ম্যাম, আমারটাকে আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাবো যে মানে হচ্ছে না কেন। আচ্ছা আজকে যদি না হয় তাহলে হচ্ছে আমি কিন্তু আফিয়াটা আফিয়া যে বলেন ওনারটা সাবমিট হয় না, অথচ আমি কিন্তু আফিয়ারটা পেয়েছি। ইয়েস আমারটা তো দেখা গেছে, আমার একটু ওপেন করে দেখেন। বলার পর আবার আপলোড করলাম, তাও হচ্ছে না আর কি, এইজন্য আমি বললাম। কিন্তু আফিয়ারটা পেয়েছি। আফিয়া যেটা বলছিলেন ম্যাম সমস্যা, আমার তো মনে হয় সাবমিট হয়নি। আমরা আমি তো কিন্তু দেখলাম এখানে আছে। আমাকে দেখাচ্ছে টার্নিং এ, যেটাকে আমি যে দেখলাম সেখানে কিন্তু আমি আপনারটা দেখতে পাচ্ছি যে আপনারটা আছে। তারপরেও আমি আর কাইন্ডলি চেক করে দেখবেন ওটা, আমি মানে আবার কি cross ফাইল ওটা check ওপেন করছি। করে দেখেন কিছু আছে কিনা। ও না 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 আসেনি। তানজিরুল আমি বলি কার কারটা সাবমিটেড হয়েছে, আমি একটু লিস্ট বলছি। বোরহান উদ্দিন, জাহিদ হোসেন, রাকিবুল হাসান, সাফিন, সাদিকা হক সুক্তারা, এই যে সাজ ঋতু, সালমান ভুইয়া, সাজ্জাদ হোসেন সাকিব, শাহিনুর রহমান, তাহমিনা আক্তার পৃথা, তাহরিমা ইসলাম, তানজিরুল ইসলাম। ও ম্যাম, তাহলে ওদিকে এনক্রিপ্টেড হয়ে গেছে তাহলে ফাইলগুলো সব। এই 12 জনের হচ্ছে গিয়ে আমি পেয়েছি, এবং স্টিল না আমার ক্লাসরুমে আছেন হচ্ছে 42 স্টুডেন্ট। আমি এর মধ্যে জিম রহমান, ওনাকে হচ্ছে রিমুভ করে দেবো খুঁজে। এইটুকু। ম্যাম এমডি রাসেল আলী এটা পান নাই ম্যাম, আমি তো সাবমিট করছি, আমার এমডি এখানে তো রাসেল দেখাচ্ছে। আলী বলে কেউ নাই আমার কাছে, মোহাম্মদ রাসেল এরকম একটা আইডি আমি দেখতে জি পাচ্ছি না, ম্যাম, জি ওখান ম্যাম, থেকে এমডি ওখানে রাসেল। আসেনি, ওটা এখনো আসেনি। আচ্ছা ওকে। ইয়া কি জানি বলে, শাহিনুর আপনাকে আমি রিমুভ করে দিয়েছি, ওই যে ওইটা জিম রহমান যে আইডিটা ছিল ওটা রিমুভ করে দিয়েছি। জি ম্যাম, থ্যাংক ইউ। ওকে ওটা করেছি তো। ওকে থ্যাংক ইউ এভরিওয়ান। যদি একেবারেই সাইফ না হয় পরটা পরে চিন্তা করবো, আগে আপাতত দেখেন আজকে পর্যন্ত ওয়েট করেন, যদি না হয় তখন আমি আপনাকে বলবো কিভাবে কি করবেন। আচ্ছা ম্যাম, সবাই তাহলে ভালো থাকেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আর যদি এক্সট্রা ক্লাস নেই 4টার সময় টেক্সট করে দিব, মানে যদি নেই তাহলেই একমাত্র আমি টেক্সট করবো, ওটাই বললাম, যদি ক্লাস নেই, এক্সট্রা ক্লাস নেই। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।